আসসালামু আলাইকুম। ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ম্যাথমেটিক্স 2 অধ্যায় হচ্ছে 3 দ্বিপদী উপপাদ্য এই অধ্যায়টা সম্পর্কে আলোচনা করব। আমরা বেসিক থেকেই শুরু করব এবং এই অধ্যায়ের যে সূত্রগুলো আমাদের লাগবে ওই সূত্রগুলো আমরা দেখব এবং সমস্যা সমাধান করব। এই হচ্ছে কথা। অর্থাৎ এই ভিডিওটা একটু লং হবে, যদিও লং হয় তবে একটা ভিডিওর মাধ্যমে বা একটা ক্লাসের মাধ্যমে আমরা কি করতে পারবো, এই অধ্যায়টা সম্পূর্ণটা শেষ করতে পারবো। এই হচ্ছে কথা। ওকে, সবাই ধৈর্য সহকারে দেখবা, অবশ্যই তোমরা উপকৃত হবা। এই হচ্ছে কথা। আরেকটা কথা হচ্ছে এই, আমাদের দ্বিতীয় সেমিস্টার পেইড ব্যাচে ভর্তি চলছে। হ্যাঁ, পেইড ব্যাচে কি চলছে? ভর্তি চলছে। পি কত? 1020 টাকা মাত্র। হ্যাঁ, 1020 টাকা দিয়ে তোমার ডিপার্টমেন্টের সকল ক্লাসগুলো তুমি পাবা। হ্যাঁ, শুধু ম্যাথ না, সকল ক্লাসগুলোই তুমি পাবা। এই হচ্ছে কথা। তাহলে যারা এখনো ভর্তি হওনি তোমরা দ্রুত ভর্তি হয়ে নাও। এই হচ্ছে কথা, ঠিক আছে। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দেই, যারা অলরেডি ভর্তি হয়েছে তাদেরকে কিন্তু আমি এই অধ্যায়ের সকল লেকচার দিয়ে দিছি। তারপর এই অধ্যায়ের সকল প্রশ্নের সমাধান শিট দিছি, কি মন্ত্র লাগবে বা কি সূত্র লাগবে সব দিছি। বেসিক টু অ্যাডভান্স সকল কিছু দেওয়া আছে, ঠিক আছে। আর যারা তোমরা ভর্তি হওনি তোমরা ভর্তি হয়ে নাও, তোমরাও এই শিটগুলো পাবা, সকল লেকচার পেয়ে যাবাই হচ্ছে কথা। ওকে, আচ্ছা তাহলে আসো শুরু করি। হ্যাঁ, দ্বিপদী উপপাদ্য। ওকে, প্রথমে আমরা জানতে চাই, প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে দ্বিপদী কথাটার মানে কি? দ্বিপদী কথাটার মানে হচ্ছে এরকম, মনে করো আমি একটা জিনিস লিখতেছি, দেখো a+x লিখলাম, এটা কিন্তু একটা দ্বিপদী রাশি, রাইট? এটা কি পদী রাশি? দ্বিপদী রাশি। কেন দ্বিপদী রাশি ভাই? এই যে এ আছে এটাকে আমরা বলবো প্রথম পদ, আর এই যে এক্স আছে এটাকে বলবো আমরা দ্বিতীয় পদ। তাহলে এটা কি রাশি হইল? দ্বিপদী রাশি হইল না? হ্যাঁ, দ্বিপদী রাশি হইল। এবং মাঝখানে প্লাস অথবা মাইনাস থাকতে পারে, নো প্রবলেম। যদি ঘটনাটা এরকম হইতো যে a-x, তাও কিন্তু এটা দ্বিপদী রাশি, মাঝখানে প্লাস অথবা মাইনাস থাকতে পারে, নো প্রবলেম। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে এটা হচ্ছে দ্বিপদী রাশি, ঠিক আছে। এখন এই পদের উপরে, এই দ্বিপদীর উপরে কিন্তু একটা পাওয়ার আছে, কিছু পাওয়ার নাই মানে কি একটা 1 আছে, এর উপরে কোনো পাওয়ার নাই মানে কি একটা 1 আছে, ঠিক না? পাওয়ার আছে। পাওয়ার যে সবসময় 1 থাকবে এমন নয়, পাওয়ার 1 থাকতে পারে, 2 থাকতে পারে, পাওয়ারের জায়গায় এনও থাকতে পারে, মানে কি সংখ্যাটা স্পেসিফিক নয়। মনে করো এরকমও থাকতে পারে, সাপোজ মনে করো a+b, সাপোজ এটাও কিন্তু একটা দ্বিপদী, এটাকে প্রথম পদ বলবো, এটাকে আমরা দ্বিতীয় পদ বলবো, জাস্ট এক্সের জায়গায় বি আছে, নো প্রবলেম। এর উপরে একটা স্কোয়ার দিলাম, এই যে a+b হোল স্কোয়ার যে আমরা লিখি, এই দেখো পাওয়ার হচ্ছে 2, পাওয়ার 1 2 3 4 5 6 বা n যাই থাকুক না কেন, মোট কথা এটা হচ্ছে একটা দ্বিপদী রাশি এবং তার অবশ্যই একটা সূচক বা পাওয়ার থাকবে। এখন দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা কি করব ভাই? এই দ্বিপদী উপপাদ্য এর উপরে অ্যাপ্লাই করব। এর উপরে অ্যাপ্লাই করলে কি হবে ভাই? এর উপরে যদি আমরা দ্বিপদী উপপাদ্যটা অ্যাপ্লাই করি তাহলে এটাকে বিস্তৃতি করতে পারবো। কি করতে পারবো? বিস্তৃতি করতে পারবো। কীরকম? সাপোজ তোমাকে যদি আমি একটু একটা কথা বলি, মনে করো a+b হোল স্কোয়ার সমান আমরা কি জানি? a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। আমরা এটা জানি কি না? হ্যাঁ, এটা আমরা জানি। বলো তো, এটা হচ্ছে দ্বিপদী রাশি, এটাকে তুমি বিস্তৃতি করছো। কি করছো? বিস্তৃতি করছো। বিস্তৃতি করে তুমি কি পাইছো? এই জিনিসটা পাইছো। এটা কিন্তু বিস্তৃতি করে মানে কি, এই রাশিটাকে যখন তুমি বিস্তৃতি করবা অর্থাৎ সম্প্রসারণ করবা, এই রাশিটাকে যখন তুমি সম্প্রসারণ করবা তখন তুমি অবশ্যই পথ, অনেকগুলা পথ মানে কি একটা দ্বারা পাবা। এই দেখো, এই যে প্রথম পদ পাইছো, এই দ্বিতীয় পদ মানে কি 3টা পদ পাইছো। এই জিনিসটাকে তুমি বিস্তৃতি করলা, সম্প্রসারণ করলা, তুমি কয়টা পদ পাইলা বলো তো? 3টা পদ পাইলা। একটা দ্বারার মতো পাইলা, ঠিক না? এরকম পাইলা, এটাকে বিস্তৃতি করে তুমি এইটা পাইলা, ঠিক না? এই যে আমরা যে একটা সূত্র লিখি a+b হোল কিউব, সূত্র লিখি না ভাই? হ্যাঁ লিখি। আমরা এখন এটাকে বিস্তৃতি করলে কি পাবো ভাই? a কিউব পাবো প্লাস 3a স্কোয়ার b পাবো প্লাস 3ab স্কোয়ার পাবো প্লাস হচ্ছে বি কিউব পাবো। হ্যাঁ, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এরকম পাবো কিনা? এই দেখো, এটাকে এই দ্বিপদী রাশিটাকে আমরা বিস্তৃতি করছি, বিস্তৃতি করে আমরা এই জিনিসটা পাইছি। কার সাহায্যে করছি? দ্বিপদী উপপাদ্যের সাহায্যে করছি। ওকে, এখন তোমাদেরকে আরেকটা ইনফরমেশন আমি দেই,
আমি অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে দিব, আগে বেসিক তোমাদেরকে বলবো। দ্বিপদী উপপাদ্য, এই দ্বিপদী উপপাদ্য যে আছে, এই যে দ্বিপদী উপপাদ্য, এই উপপাদ্যের পিছনে কার ভূমিকা আছে তোমরা কি জানো? এই উপপাদ্যের পিছনে এমন একজন লোকের ভূমিকা আছে, তোমরা সবাই তাকে চিনো। এই দ্বিপদী উপপাদ্যের পিছনে এমন একজন লোকের ভূমিকা আছে, তোমরা তাকে সবাই চিনো। তোমরা ফিজিক্সে খুব ভালোভাবে চিনো, মানে ফিজিক্স যারা পড়ছো বা যারা সায়েন্সের স্টুডেন্ট ওরা খুব ভালোভাবে এই লোকের নাম জানে। কি? নিউটন। নাম শুনছো না? নিউটন, বিজ্ঞানী নিউটনের নাম শুনছো না? উনি আসলে সবচেয়ে বেশি অবদান রাখছে এই দ্বিপদী উপপাদ্যের পিছনে। অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা এরকম একটা দ্বিপদী রাশি থাকবে এবং তার উপর একটা ধনাত্মক পাওয়ার থাকবে, মানে কি এন এর মানটা, মানে কি এন মানে হচ্ছে পাওয়ার, এন মানে কি পাওয়ার বোঝাচ্ছি, এন এর মানটা 1 2 3 4, মানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। ধনাত্মক কি সংখ্যা? পূর্ণ সংখ্যা হবে। তখন এই জিনিসটাকে আমরা বিস্তৃতি করলে আমরা এরকম অনেকগুলো পদ পাবো। এটা কে বলছে? নিউটন বলছে। ঠিক আছে, এটাই হচ্ছে আসলে দ্বিপদী উপপাদ্য। এই হচ্ছে ঘটনাটা, আর কিচ্ছু না। এখন আসো, তাহলে এইগুলো হচ্ছে কথা। ওকে, এখন তোমাকে আমি গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর সুন্দর বেসিক দিব। দেখো, এই অধ্যায়টা করার জন্য, মানে এই অধ্যায় করার জন্য মন্ত্র লাগবে। কি লাগবে ভাই? মন্ত্র লাগবে। এই অধ্যায় করার জন্য আমার কি লাগবে ভাই? মন্ত্র। মন্ত্র মানে হচ্ছে সূত্র। আমি সূত্রটাকে মন্ত্র বলি, মজা করে বলি। হ্যাঁ, মন্ত্র মানে হচ্ছে সূত্র। তাহলে সূত্র লাগবে, প্রধান একটা সূত্র, প্রধান সূত্র, মানে এই অধ্যায়ের প্রধান সূত্র। কি সূত্র? প্রধান সূত্র, মেইন সূত্র আমরা বলতে পারি। এই অধ্যায়ের মেইন সূত্রটা হচ্ছে কি জানো? এই অধ্যায়ের মেইন সূত্র মানে 1 নম্বর সূত্র, এটা হচ্ছে মেইন সূত্র। এই সূত্রটা হচ্ছে তোমার এরকম যে a প্লাস এক্স পাওয়ার হচ্ছে n, পাওয়ার n, অর্থাৎ n সমান সমান 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যায় থাকতে পারে, নো প্রবলেম। এখন এটাকে যদি আমি বিস্তৃতি করি, এটাকে যদি আমি কি বলি, সম্প্রসারণ করি, তাহলে অবশ্যই আমি অনেকগুলো পদ পাবো। যেহেতু n পাওয়ারটা, যেহেতু n মানে কি n সংখ্যক পদ পাবো, ঠিক না? তাহলে অসংখ্য পদ পাওয়ার কথা। n এর মান যদি হয়, মনে করো সাপোজ তোমাকে আরেকটা ইনফরমেশন দিতেছি, n এর মান যদি 100 হয়, মনে করো n এর জায়গায় যদি 100 হয়, তাহলে পদ পাবা তুমি 101টা। মনে রাখবা, 101টা পদ পাবা। একটা ইনফরমেশন মনে রাখবা, n এর মান যত হবে এটাকে বিস্তৃতি করলে তার থেকে একটা পদ বেশি পাবা। মানে কি n এর মান 100 হলে তুমি পদ পাবা 101টা, n এর মান 1 কোটি হলে তুমি পদ পাবা 1 কোটি একটা। যেরকম তোমাকে যদি আমি এক্সাম্পল দেই, তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, একটু লক্ষ্য করো, এই জায়গায় n এর মান কত? n এর মান হচ্ছে 2। এই দেখো n এর জায়গায় কত আছে? 2 আছে। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 2। n এর মান 2, এটাকে তুমি বিস্তৃতি করো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার পাবা। মানে কি, এই দেখো n এর মান যখন 2 তখন তুমি পদ পাইছো 3টা। যখন n এর মান 3 হবে, অর্থাৎ a প্লাস বি হোল কিউব যদি আমি করি, তাহলে কেমন পাবো? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব, রাইট? এই দেখো n এর মান যখন 3 তখন পদ পাইছি 4টা। তার মানে কি আমরা এই জায়গা থেকে বলতে পারি n এর মান যা হবে পদ সংখ্যা তার থেকে একটা বেশি হবে। n এর মান 100 হলে পদ হবে 101টা, n এর মান 200 হলে পদ হবে 201টা, n এর মান যদি 50 হয় তাহলে পদ হবে 51টা, ঠিক না? এটা আমরা বলতে পারি। এখন আসো তাহলে এটাকে বিস্তৃতি করি। এটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে আমরা পাবো হচ্ছে a টু দি পাওয়ার n পাবো, ভালো কথা। আর কি পাবো? nc1 পাবো। ওকে, এটা লিখবো, ভালো কথা। তারপর হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো, প্রথমে a টু দি পাওয়ার n বসবে, মানে কি a বসবে, আবার পাওয়ারটা বসবে, ভালো কথা। তারপর nc1 হবে, তারপর a টু দি পাওয়ার, এই দেখো a বসলো, এখন এর থেকে পাওয়ার 1 কম বসবে এবং x এর উপরে পাওয়ার হবে 1, এই 1 দিলাম না। তারপর হবে তোমার nc2। মোট কথা এই সির নিচে যা হবে x এর উপরে পাওয়ারটা তাই হবে, সির নিচে যা থাকবে n থেকে তা মাইনাস হবে, এভাবে মনে রাখতে পারো। এখন nc2 বসাইলাম, তাহলে এখন a টু দি পাওয়ার কী হবে? n মাইনাস কত হবে বলো তো? সির নিচে যা আছে এটা মাইনাস হবে, এখন x দিতে হবে। এই x এর উপরে পাওয়ারটা কত হবে? সির নিচে যা আছে সেটাই আমার x এর উপরে পাওয়ার হবে। ওকে, হইল। এইভাবে আমরা অসংখ্য পদ লিখতে পারবো কিনা? হ্যাঁ, লিখতে পারবো, কিন্তু আর লিখলাম না, ডট ডট দিলাম, আরও লিখতে পারবো। এখন আমি এই জায়গায় আরেকটা পদ লিখবো। কি পদ? NCR লিখবো। তারপর a টু দি পাওয়ার n মাইনাস r লিখবো, কারণ সির নিচে আর আছে বিদায় n এর থেকে r বিয়োগ হবে, লিখলাম। তারপর x টু দি পাওয়ার কত লিখবো? সির নিচে আর আছে, তার মানে কি এর উপরে r দিতে হবে। ওকে, প্লাস ডট ডট আমরা আরও পদ পাবো। ওকে, এখন তোমার এই সূত্রটার পিছনে, এখন তোমার এই সূত্রটা, এই যে বিস্তৃতি করলাম, এই জায়গায় কিন্তু তোমার মনে মনে অনেক প্রশ্ন থাকবে। এই জায়গায় কিন্তু তোমার মনে মনে অনেকগুলা প্রশ্ন থাকবে। কি কি প্রশ্ন থাকবে আমি তোমাকে আগে বলি। প্রশ্নগুলা তোমার কি কি হবে?
প্রশ্নগুলো তোমার কি কি, প্রশ্নগুলো কি কি, তোমার প্রশ্নগুলো কি কি হবে, তোমার প্রশ্নগুলো কি কি, তোমার মনে মনে কি কি প্রশ্ন জাগতে পারে, আমি সেই কথাগুলো এখন বলবো। দেখো এই সূত্রটা নিয়ে একটু আলোচনা করব বেশি করে, ওকে। আর মাত্র 2টা সূত্র লিখবো, তবে এই সূত্রটা মেন সূত্র, এটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, তোমরা ধৈর্য সহকারে দেখবা। তোমার প্রশ্নগুলো, তোমার এই সূত্রটা যখন তুমি দেখবা বা তুমি মুখস্থ করবা, তুমি মুখস্থ করতে পারো, অঙ্ক করার সাথে তো তোমার এটা মুখস্থ রাখতেই হবে, ভালো কথা, কিন্তু তোমার অনেকগুলো প্রশ্ন তোমার মনে মনে ঘুরবে, ঠিক আছে? এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে চাই, এই হচ্ছে কথা। তাহলে আসো, প্রশ্ন হচ্ছে, আমি যদি 1 নাম্বার একটা প্রশ্নের কথা বলি, তুমি একটু লক্ষ্য করো তো ভাই, দেখো তো এই জায়গায়, এই দেখো এই দ্বিতীয় পদে কি আছে, NC1 আছে, তৃতীয় পদে কি আছে, NC2 আছে, আবার এই জায়গায় অনেকগুলো পদ আছে, এইগুলো আমরা লিখলাম না, ভালো কথা। এই জায়গায় একটা পদ আছে, দেখো এই জায়গায় এটা কিন্তু একটা পদ, একটু লক্ষ্য করো। এই পদে আবার দেখো NCR আছে, একটু লক্ষ্য করো। এই জায়গায় আবার NCR আছে, এই জায়গায় NC2 আছে, এই জায়গায় NC1 আছে, এই জায়গায় NC এরকম কোনো ফাংশন এই জায়গায় নাই, ঠিক না? এরকম প্রশ্ন। মোট কথা, তোমার এই জায়গায় একটা প্রশ্ন হতে পারে যে সব জায়গায় তো NC1 বা NC2 বা NCR এরকম কিছু একটা আছে, মানে কি এই জায়গায় কিছু একটা আছে, এই জায়গায় কিছু একটা আছে, এরকম এই জায়গায় কিছু একটা আছে, কিন্তু এই জায়গায় কেন নাই, এটা হচ্ছে একটা প্রশ্ন। আমি যদি এইভাবে প্রশ্নটা করি যে a⁴n এর জায়গায় তোমার NC, মনে করো আমি 1 2 দিলাম না, মনে করো NCR এর কথাই বললাম, মানে কি এরকম জিনিস কেন নাই, কেন নাই, এমন জিনিস কেন নাই, এরকম জিনিস কেন নাই, এটা একটা প্রশ্ন। তাহলে আসো, এই প্রশ্নটার উত্তর আমি দিব, ঠিক আছে? এই প্রশ্নটার উত্তর দিব, কিন্তু এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে তোমাকে আমি কিছু ইনফরমেশন দিব। কি এই n দ্বারা কি বোঝায় বলো তো? n দ্বারা বোঝায় পাওয়ার, এটা আমি আগেই বলছি। n দ্বারা কি বোঝায়? এই n দ্বারা কি বোঝায়? পাওয়ার বোঝায়। n দ্বারা কি বোঝায়? পাওয়ার বোঝায়। আর এই r দ্বারা কি বোঝায়? এই যে r যে লিখছি, এই যে একটা পদে যে r লিখলাম, এই r দ্বারা আসলে কি বোঝায়? এই r দ্বারা বোঝায় হচ্ছে পদ সংখ্যা। কত সংখ্যা? পদ সংখ্যা, মানে কি কয়টা পদ আছে এটা পদ সংখ্যা, বুঝছো? পদ সংখ্যা। যেরকম এই জায়গায় মনে করো, সাপোজ মনে করো এই জায়গায় যদি বলি 1টা 2টা 3টা 4টা পদ আছে, তার মানে কি এই জায়গায় তাহলে এই জায়গায় কয়টা পদ আছে? 4টা পদ আছে। তোমার তাহলে এই জায়গায় আর এর মান হচ্ছে 4, মানে টোটাল আর এর মান হচ্ছে তোমার কত? আর দ্বারা পদ সংখ্যা বোঝায়। মোট কথা, এটা হচ্ছে কি প্রথম পদ না? এটা প্রথম পদ না, তাহলে আর এর মান হবে তোমার 0। কিভাবে 0 হচ্ছে আমি তোমাকে বলতেছি। এটা দ্বিতীয় পদ না, আর এর মান হবে 2, মানে আর এর মান হবে 1, কারণ আর এর মান যখন 1 হবে তখন পদ হবে 2 নাম্বার পদ, মানে কি আর এর মান 1 হইলে এই পদটা হচ্ছে 2 নাম্বার পদের কথা বলতেছে। আর এর মান যদি 2 হয় তাহলে এই পদটা হবে তোমার 3 নাম্বার পদ। আর আর এর মান যদি তোমার 4 হয়, সরি আর এর মান যদি 3 হয় তাহলে এই পদটা হবে তোমার 4 নাম্বার পদ। এই হচ্ছে কথা। মোট কথা, আর দ্বারা কি বোঝাচ্ছে? পদ সংখ্যা বোঝাচ্ছে। তোমাকে আমি সবগুলো উত্তর দিব, তুমি টেনশন করো না। এগুলো যদি এখন না বুঝো নো প্রবলেম না, একটু পরে সব বুঝবা। আচ্ছা, মোট কথা, n দ্বারা পাওয়ার বোঝাচ্ছে, আর দ্বারা কি বোঝাচ্ছে? আর দ্বারা পদ সংখ্যা বোঝাচ্ছে। আর দ্বারা কি বোঝাচ্ছে? পদ সংখ্যা বোঝাচ্ছে। মানে কি এই আর দ্বারা বোঝাচ্ছে এই পদটা আসলে কত নাম্বার পদ। এই আর এর এই জায়গায়, এই আর এর জায়গায় তুমি যদি আমাকে এই আর এর জায়গায় যদি তুমি বলো যে এই আর এর মান হচ্ছে, তুমি যদি এই আর এর মানটা যদি তুমি আমাকে বলো যে আর এর মানটা হচ্ছে মনে করেন 100, তুমি যদি বলো এই আর এর মানটা হচ্ছে 100, তাহলে আমি বলে দিতে পারবো এটা হচ্ছে তোমার কত নাম্বার পদ বলো তো? আর এর মান যদি এটা 100 হয়, যদি আর এর মানটা তুমি বলো যে 100, তাহলে এই পদটা হবে তোমার কি? দেখো তো, আর এর মান যখন 1 তখন পদ হচ্ছে 2, আর এর মান যখন 2 তখন পদ নাম্বার হচ্ছে 3। তাহলে আর এর মান যদি 100 হয় তাহলে এই পদটা হচ্ছে আসলে 101 নাম্বার পদ। আর এর মান যদি 100 হয় তাহলে এই পদটার নাম হবে, বা এই পদ সংখ্যাটা হবে 101 নাম্বার পদ। এই পদটা হবে 101 নাম্বার পদ। যাই হোক, এই বিষয়গুলো আমি এখনই বলবো, নো প্রবলেম, তুমি টেনশন করো না। প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে এই জায়গায় NC1 বা NC2 বা NCR এরকম কোনো প্যাটার্ন নাই কেন, বা এরকম কোনো জিনিস নাই কেন? ঠিক আছে, এরকম কোনো জিনিস নাই কেন? তাহলে একটা কথা মনে রাখবা, n শুরু হয় কোথা থেকে? n তো nই, হ্যাঁ, n না, n নিয়ে কথা বলবো না। আর শুরু হয় 0 থেকে, আর শুরু হয় 0 থেকে, এই কথাটা মনে রাখবা। আর শুরু হয় 0 থেকে, আমি তোমাকে বোঝাচ্ছি 0 থেকে। আর শুরু হয় 0 থেকে, আমি তোমাকে বোঝাচ্ছি আর শুরু হয় কোথা থেকে বলো তো? 0 থেকে। অর্থাৎ আর এর মান যখন 0 হবে তখন, আর এর মান যখন 0 তখন এটা হচ্ছে প্রথম পদ। আর এর মান 0 মানে হচ্ছে এটা প্রথম পদ, বুঝছো? আর আর এর মান যদি 1 হয় তাহলে ওই পদটা হবে তোমার দ্বিতীয় পদ। ওই পদটার নাম কি বলো তো? দ্বিতীয় পদ। আর এর মান যদি 2 হয় তাহলে ওই পদটা হবে তোমার তৃতীয় পদ। অর্থাৎ আর এর মানটা যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, আর এর মানটা যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, এই জন্য
আর এর মান 1 হলে সেই পদটা হবে তোমার দ্বিতীয় পদ, কারণ আর তো 0 থেকে শুরু হচ্ছে। যদি আর এরকম শুরু হইতো, আর এর মান 1 থেকে শুরু হইতো, তাহলে আর এর মান 1 হলে এটা হইতো প্রথম পদ, আর এর মান 2 হলে এটা হইতো দ্বিতীয় পদ, আর এর মান 3 হলে এটা হইতো তৃতীয় পদ। কিন্তু যেহেতু আর এর মানটা 0 থেকে শুরু হচ্ছে, সেহেতু আমরা কি বলতে পারি, আর এর মান 0 মানে হচ্ছে প্রথম পদ। তার মানে কি, যখন আর এর মান 1 হবে সেটা হয়ে যাবে দ্বিতীয় পদ, যখন আর এর মান 2 হবে তখন সেটা হবে তৃতীয় পদ, যখন আর এর মান 3 হবে তখন সেটা হবে চতুর্থ পদ। অর্থাৎ আর এর মান যত হবে তার থেকে এক বেশি করে গণবা, তাহলে তুমি পদটা পেয়ে যাবা। কথা বুঝছো? এই হচ্ছে কথা। তাহলে এখন তুমি একটু লক্ষ্য করো, এই জায়গায় আর এর মানটা কিন্তু শূন্য, কারণ প্রথম পদে আর 0 থেকে শুরু হয়। প্রথম পদে মানে প্রথম পদে আর এর মান কত বলো তো? শূন্য। মনে রাখবা, প্রথম পদে আর এর মান কত? শূন্য। প্রথম পদে আর এর মানটা কত? শূন্য। তাহলে দেখো এই জায়গায় কেন এই জিনিসগুলো নাই, এরকম কোনো জিনিস কেন নাই তোমাকে আমি একটু দেখাচ্ছি। মনে করো a টু দি পাওয়ার n ছিল, ঠিক না? ছিল। মনে করো এই জায়গায় আমি n দিলাম, ভালো কথা। n আছে, আমি n দিলাম, এই পাওয়ার n আছে, আমি n দিলাম, ভালো কথা। c আছে, c দিলাম, ওকে, ভালো কথা। এখন আর এর মান কিন্তু প্রথম পদে আর এর মানটা কিন্তু কত হবে? শূন্য হবে। আর ইকুয়াল কত হবে? 0 হবে। আর এর মানটা শূন্য হবে, এই জায়গায় হবে শূন্য। আচ্ছা, ভালো কথা। এবং এই যে সির নিচে যদি যেহেতু শূন্য, তাহলে এক্সের উপরে কেমন হবে? দেখো, সির নিচে 1, এক্সের উপরে 1, কোনো কিছু পাওয়ার নাই, মানে কি এই জায়গায় একটা 1 আছে। সির নিচে 2, এক্সের উপরে 2, সির নিচে আর, এক্সের উপরে আর, তাহলে সির নিচে যেহেতু শূন্য, তাহলে এক্সের উপরে হবে শূন্য। তাহলে আলটিমেটলি এই জায়গায় কী পাওয়া যাবে? এনসি 0 মানে হচ্ছে 1। এইটুকুকে তুমি ভেঙে দেখো, এটা 1 হবে। আর এই জায়গায় আছে a টু দি পাওয়ার n। আর আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার শূন্য হলে তার মান হচ্ছে 1। আলটিমেটলি এই জায়গায় দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার n। এই জায়গায় আসলে এনসি আর এরকম প্যাটার্ন নাই, মানে কি এরকম প্যাটার্নগুলা এই জায়গায় নাই, বিকজ আর এর মান শুরু হয় শূন্য থেকে। এই আর এর মান যখন শূন্য বসাবা, তখন এইটুকু জিনিসের মান হয়ে যাবে 1। এই জন্য এই জিনিসটা এই জায়গায় লেখা থাকে না। এই হচ্ছে ঘটনাটা। আর এই জায়গায় এক্স কেন মিসিং আছে, এক্স কেন নাই? কারণ এক্স, দেখো, আর এর মান যেহেতু শূন্য, মানে কি সির নিচে যেহেতু শূন্য, সেহেতু এক্সের উপরে পাওয়ারটাও শূন্য হবে। আর কোনো কিছুর উপরে পাওয়ার শূন্য হলে তার মান হয়ে যায় 1। আলটিমেটলি এই জায়গায় গুণ করলে এটাই আসে। এই জন্য এই জায়গায় এক্সও নাই, এই জন্য এই জায়গায় এনসি আর এরকম প্যাটার্নও নাই। আশা করি এই উত্তরটা তোমরা পাইছো। এই উত্তরটা তোমরা পাইছো? ওকে, পাইলা। ওকে, এই উত্তরটা তুমি পাইলা। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয়, বলো তো, এখন 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে স্যার, 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে স্যার, আচ্ছা বুঝলাম এই যে প্রথম পদে মনে করো বুঝলাম এই জায়গায় এনসি 0, তারপর হচ্ছে 1, তারপর 2, তারপর 3 হবে, এনসি 3 হবে, এরকম হবে। কিন্তু এই জায়গায় হঠাৎ করে আপনি আর লিখলেন কেন? এটা হচ্ছে প্রশ্ন। হঠাৎ করে আর লিখলেন কেন? এটা হচ্ছে প্রশ্ন। মানে এই জায়গায় আমি সির নিচে আর দিলাম কেন, n মাইনাস আর দিলাম কেন, এক্সের উপরে আর দিলাম কেন, হঠাৎ করে আমি আরটা লিখলাম কেন? এটা হচ্ছে প্রশ্ন। হঠাৎ আর লিখলেন কেন? হঠাৎ আর লিখলেন কেন? এটা হচ্ছে প্রশ্ন। এটা এই জায়গায় যে হঠাৎ করে আর লিখলাম, দেখো এই জায়গায় মনে করো 0, যদি আমি এটা লিখতাম তাহলে এটা 0-র পরে 1 হয়েছে, খুব স্বাভাবিক কথা। 1-এর পরে 2 হবে, খুব স্বাভাবিক কথা। 2-র পরে 3 হবে, খুব স্বাভাবিক কথা। কিন্তু হঠাৎ করে আমি আর লিখলাম কেন? এটা হচ্ছে একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এই জায়গায় আরটা আসলো কেন। ওকে, এটা হচ্ছে একটা প্রশ্ন। তাহলে আসো আমি তোমাকে উত্তরটা দিতেছি কেন এই জায়গায় আমি আরটা লিখলাম। ভাই, এটা তো প্রথম পদ। হ্যাঁ, প্রথম পদের জন্য আর এর মান শূন্য হয়, আমরা জানি। এটা তোমার জানতে হবে, এটা মানতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় পদ, আর দ্বিতীয় পদের জন্য আর এর মান কত হয় ভাই? 1 হয়। এটা হচ্ছে তৃতীয় নাম্বার পদ, আর তৃতীয় পদের জন্য আর এর মান হয় 2। ভালো কথা। এখন এই তৃতীয় পদের পরে কিন্তু আমরা ডট দিছি, তুমি কি লক্ষ্য করছো? হ্যাঁ, এই ডট দ্বারা কি বোঝাচ্ছি বলো তো? এই জায়গায় আরও অসংখ্য পদ আছে, এই জায়গায় আরও অনেকগুলা পদ আছে, এই জায়গায় আরও অনেকগুলা কি আছে? পদ আছে। আচ্ছা, অনেকগুলা পদের পরে কিন্তু আবার এই একটা পদ, অনেকগুলো পদ আমরা লিখছি না, মনে করো এই জায়গায় আছে কিন্তু আমরা লিখি নাই। এবং এই পদগুলোর পরের কিন্তু পদটা হচ্ছে এই পদ, এবং তারপরে আরও পদ আছে। ভালো কথা। কিন্তু এই জায়গায় অনেকগুলো পদ আছে, আমরা কিন্তু লিখি নাই। এবং এর পরে কিন্তু এই হচ্ছে আর একটা পদ। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গায় যে কয়টা পদ আছে সেটা তো আমি জানি না। এই জায়গায় তো কয়টা পদ আছে সেটা আমি জানি না। তুমি একটু লক্ষ্য করো, যদি তুমি আমাকে বলো স্যার এই জায়গায় 3টা পদ আছে, এই জায়গায় 3টা পদ আছে, তাহলে আমি বলতে পারবো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই জায়গায় যদি 3টা পদ থাকে, তাহলে 3টা 6টা, তাহলে এই পদটা হবে 7 নাম্বার পদ। আমি এটা বলে দিতে পারবো। এটা যেহেতু 7 নাম্বার পদ, সেহেতু আর এর মান হয়ে যাবে 6। ঠিক আছে। কিন্তু এই জায়গায় যে আসলে এই জায়গায় তো স্পেসিফিক না, এই জায়গায় আসলে পদ সংখ্যা কয়টা সেটা আমি জানি না। যেহেতু এই জায়গায় পদ সংখ্যাটা আমি জানি না, তাহলে এর পরের পদটা আসলে কত নাম্বার পদ হবে সেটা কি তুমি জানো? তোমাকে আমি আবার বলতেছি, যদি তুমি এই জায়গায় বলো স্যার এই জায়গায় পদ হচ্ছে, মনে করো সাপোজ মনে করো এইটুকু জায়গায় পদ আছে স্যার 60টা, তাহলে তোমার এই জায়গায় আছে 3টা, এই জায়গায় আছে 60টা, কয়টা হলো 60টা। তাহলে অটোমেটিকলি এই পদটা হবে 8 নাম্বার পদ। আর এই জায়গায় 8 নাম্বার পদ মানে হচ্ছে আর এর মান কত হবে? 7 হবে, ঠিক না?
যদি এই জায়গার পদগুলো আমাকে বলে দিতে পারো এই জায়গায় কয়টা পদ আছে, তাহলে আমি বলে দিতে পারবো এই জায়গায় আর এর মান কত হবে। তখন আমি আর বসাবো না, তখন ডিরেক্ট আর এর মান বসাবো, যেরকম এরকম মান বসাইছিলাম। কথা বুঝছো? তাহলে এই জায়গার পদগুলো তো আমি জানি না, এই জায়গায় কয়টা পদ আছে এটা তো আমি জানি না। তাহলে এনে কয়টা পদ আছে আমি জানি না, এরপরে হঠাৎ করে একটা পদ লিখলাম, তাহলে এই পদটা আসলে কত নাম্বার পদ হবে সেটা তো আমি বলতে পারবো না। যেহেতু আমি এই পদটাকে স্পেসিফিকভাবে বলতে পারবো না, এই জন্য আমি এই সংখ্যার জায়গায় মানে দেখো 1 2 এইসব জায়গায় আমি আর বসাইছি। অর্থাৎ আর এর মান, এই আর বসাইছি এর মানে হচ্ছে এই যে আর বসাইছি এর মানে হচ্ছে আর এর মান যদি আসলে এই জায়গায় আর এর মান যদি 6 হয় তাহলে এই পদটা হবে 7 নাম্বার পদ। আর এর মান যদি এই জায়গায় মনে করো 10 হয় তাহলে এই পদটা হবে তোমার 11 নাম্বার পদ। আর এর মান যদি এই জায়গায় 100 হয় তাহলে এই পদটা হবে 101 নাম্বার পদ। যেহেতু মাঝখানের পদগুলো আমি জানি না, তার মানে কি এই পদটাকে আমি স্পেসিফিকভাবে বলতে পারবো না এটা কয় নাম্বার পদ। এই জন্য স্পেসিফিক যেহেতু নয় সেহেতু এই জন্য আমি আর বসাইছি। কথাটা উত্তরটা পাইছো? উত্তর পাইছো। যদি তুমি এই জায়গার পদগুলো আমাকে বলে দিতে পারো তাহলে আমি এই জায়গায় আর এর মানটা কত হবে সেটা আমি বলে দিতে পারবো। এই হচ্ছে ঘটনাটা। ওকে, তাহলে এই উত্তরটা তুমি পাইছো। হঠাৎ করে কেন আমি আর লিখলাম? ওকে, আচ্ছা এখন আসো। এখন প্রশ্ন হচ্ছে, এখন আরেকটা কথা মনে রাখবা, তাহলে মোটামুটি সব কটা উত্তরে দিলাম। তাহলে এটাই যে জিরোটা এই যে আছে এনসি জিরো যে আছে এটা কার মান? এটা কিন্তু আর এর মান। এই এনসি 1 আছে এটা কার মান? এটা আর এর মান। এই যে এনসি 2 আছে এটা কার মান? এটা কিন্তু আর এর মান। ওকে, ঠিক সেম এটা হচ্ছে আর। ওকে, আচ্ছা যাই হোক, এইটুকু জিনিস আমরা মোটামুটি বুঝছি। এখন তোমাকে যদি আমি এই সূত্রটা আমি আবার একটু লিখি, ক্লিয়ার করে যদি আমি একটু আবার লিখি, তুমি একটু ভালো করে লক্ষ্য করবা। দেখো সূত্রটা আমি আবার লিখতেছি, এটা কিন্তু প্রধান সূত্র। এটা কি সূত্র বললাম? প্রধান সূত্র। এটা হচ্ছে তোমার প্রধান সূত্র। ওকে, এই সূত্রটা যদি আমি আবার একটু লিখি, এ প্লাস এক্স পাওয়ার হচ্ছে তোমার এন, এটাকে আমি বিস্তৃতি করব, তাহলে আমি পাবো কি বলতো? এ টু দি পাওয়ার এন পাবো প্লাস এন সি 1, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার কি হবে বলতো? এ টু দি পাওয়ার এন মাইনাস 1 হবে। এই যে সির নিচে যা আছে এন থেকে তা মাইনাস হবে। আর এই যে এক্স আছে এক্স হইলো এবং সি নিচে যা আছে এটা পাওয়ার হিসেবে যাবে। তাহলে 1কে পাওয়ার দিতে হবে দিতে হবে না, এগুলো কিন্তু একটু আগে দেখাইছি। ওকে, তারপর পরটা আমি লিখতে পারি এন সি 2 লিখতে পারি, তারপর এ টু দি পাওয়ার কী হবে? এন মাইনাস 2 হবে, তারপর এক্স টু দি পাওয়ার কত হবে? স্কোয়ার হবে। আমি ইচ্ছে করলে আরও পদ লিখতে পারি, আর লিখলাম না, প্লাস ডট ডট ডট, তারপর আমি সরাসরি এই পদটাকে লিখবো, এই পদটাকে এখন আমি লিখবো। তাহলে এই পদটা হচ্ছে মনে করো এন সি আর, তারপর এ টু দি পাওয়ার কী হবে? এন মাইনাস আর, তারপর এক্স টু দি পাওয়ার কত হবে? আর হবে, প্লাস ডট ডট আরও পদ আছে, আর লিখলাম না, এইটুকু লিখলে হবে। ভালো কথা। এখন মেইন প্রশ্ন হচ্ছে, দেখো আরেকটা কথা মনে রাখবা, এই সূত্রের সাহায্যে এই সূত্রটা মেইন সূত্র, এটা আমরা জানি। এই সূত্রটা হচ্ছে প্রধান সূত্র, এটা আমরা জানি। এই অধ্যায়ের প্রধান সূত্র হচ্ছে এই সূত্রটা। ভালো কথা, এই সূত্রটা আমার দরকার আছে, হ্যাঁ দরকার আছে। তবে সব থেকে বেশি দরকার আছে এইটুকু অংশ, সব থেকে বেশি দরকার হচ্ছে এইটুকু অংশ। আবার বলতেছি, সব থেকে বেশি দরকার হচ্ছে এইটুকু অংশ। এবং এইটুকু অংশকে বলা হয় কি জানো? আর প্লাস 1তম পদ বলা হয়। আর প্লাস 1তম পদ, অর্থাৎ এটাকে যদি বাংলায় বলো তার মানে হচ্ছে সাধারণ পদ। আর প্লাস 1তম পদ যে কথা, সাধারণ পদ সেম কথা। কি বললাম? আর প্লাস 1তম পদ যে কথা, সাধারণ পদ কিন্তু সেম কথা। ওকে, তাহলে এই পদটাকে কি বলা হয়? সাধারণ পদ। অর্থাৎ গাণিতিকভাবে যদি বলি আর প্লাস 1তম পদ, তাহলে এই পদটাকে বলা হয় সাধারণ পদ। গাণিতিকভাবে বলে আর প্লাস 1তম পদ। এই আর প্লাস 1তম পদ যে কথা, সাধারণ পদ কিন্তু সেম কথা। কিন্তু আমার এখন প্রশ্ন আছে, প্রশ্নটা কি বলতো? আমার প্রশ্নটা বলতে তোমার মাথায় যে প্রশ্নটা ঘুরবে সেই প্রশ্নটার কথা আমি বলতেছি। প্রশ্ন হচ্ছে এই, এটাকে সাধারণ পদ কেন বলা হচ্ছে? প্রশ্ন, সাধারণ পদ মানে কি? একে সাধারণ পদ কেন বলা হচ্ছে? কেন সাধারণ পদ বলা হচ্ছে? কেন সাধারণ পদ বলা হচ্ছে? কেন সাধারণ পদ বলা হলো? কেন সাধারণ পদ বলা হলো? এটাকে কেন সাধারণ পদ বলা হলো? এই পদটাকে কেন সাধারণ পদ বলা হলো? আরেকটা ইনফরমেশন তোমাকে দিয়ে রাখি, এই সাধারণ পদ দ্বারা মানে কি এইটুকু জিনিস দ্বারা, এই যে এইটুকু জিনিস দ্বারা, জাস্ট এইটুকু জিনিস দ্বারা আমরা এই অধ্যায়ের 95% ম্যাথ সমাধান করব। এই অধ্যায়ের 95% ম্যাথ সমাধান করব কোন সূত্র দ্বারা? মানে এই সূত্রের জাস্ট এইটুকু অংশ দ্বারা, আই মিন সাধারণ পদের সূত্রটা দ্বারা, মানে এইটুকু অংশ দ্বারা আমরা এই অধ্যায়ের 95% ম্যাথ কিন্তু সমাধান করব। ঠিক আছে, এই ইনফরমেশনটা তোমাকে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, এইটুকু জিনিসকে কেন সাধারণ পদ বলা হচ্ছে? এখন এটা হচ্ছে মেইন প্রশ্ন, যে এইটুকু জিনিসকে কেন সাধারণ পদ বলা হচ্ছে। আচ্ছা, এটাকে সাধারণ পদ বলার কারণ হচ্ছে এই, বাই তোমাকে আমি যদি বুঝাই, এটা এই দেখো, এইটাকে বিস্তৃত করে এই পদগুলা পাইছি, ঠিক না? তাহলে এর বিস্তৃতিতে এটা হচ্ছে 1 নম্বর পদ, এটা 2 নম্বর, এরকম এরকম পদ এরা, হ্যাঁ এরা প্রত্যেকে কিন্তু পদ।
তাহলে এটাও একটা পদ, এটাও একটা পদ, এটাও একটা পদ, এটাও কিন্তু একটা পদেই, এই বিস্তৃতির মধ্যে এটা হচ্ছে একটা পদ। এরা যেরকম একটা পদ, এরা যেরকম একটা পদ, এ যেরকম একটা পদ, ঠিক সেম এটাও কিন্তু একটা পদ, জাস্ট একটা পদ। ওকে, কিন্তু এই পদটাকে সাধারণ পদ কেন বলা হচ্ছে? একে তো সাধারণ পদ বলা হইল না, একে তো সাধারণ পদ বলা হইল না, একে তো সাধারণ পদ বলা হইল না, শুধু একে সাধারণ পদ বলা হচ্ছে কেন? এটা হচ্ছে প্রশ্ন, একে সাধারণ পদ বলা হয় কেন? এখন কথা হচ্ছে একে সাধারণ পদ বলার মেন কারণটা হচ্ছে এই জিনিসটা মানে কি, এইটুকু জিনিস তোমার, এই জিনিসটা মানে করো এইটুকু জিনিস, এইটুকু জিনিস এর পরিচয়টা বাহির করতে পারবে, মানে কি এর নারী বুড়ি যা আছে সব বাহির করতে পারবে। এইটুকু জিনিস এই পদের নারী বুড়ি বাহির করতে পারবে, এইটুকু জিনিস এই পদের নারী বুড়ি বাহির করতে পারবে, মানে হচ্ছে এইটুকু জিনিস এই পদের মান বাহির করতে পারবে, এইটুকু জিনিস এই পদের সহগ বাহির করতে পারবে, এইটুকু জিনিস এই পদের এক্সপোজিত পদ বাহির করতে পারবে। মানে এই জিনিসটা, মানে এইটুকু জিনিস, মানে এই একটা পদ, এই পদটা মানে কি এই পদটা, এই পদটা, এই পদ বলো, এই পদ বলো, মানে কি এই দ্বারা যত পদ আছে সব কয়টা পদের নারী বুড়ি সে বাহির করে দেখাতে পারবে। মানে কি এর মান কত বা এর চেহারাটা, মনে করো এর সাহায্যে আমরা এর চেহারাটা দেখতে পারবো, এর সাহায্যে আমরা এর চেহারা দেখতে পারবো, এর সাহায্যে আমরা এর চেহারা দেখতে পারবো, বা এর মান কত এটা দেখতে পারবো, বা এর সহগ কত সেটা দেখতে পারবো। মনে করো প্রত্যেকটা পদের মান, সহগ, চেহারা, তারপর হচ্ছে এক্স বর্জিত পদ, এইসব জিনিসটা আমরা জাস্ট এর সাহায্যে দেখতে পারবো। তার মানে কি এটা হচ্ছে এমন একটা পদ যে পদের সাহায্যে বাকি সকল পদের নারী বুড়ি সম্পর্কে জানা যায়। তাহলে এটা হচ্ছে এমন একটা পদ, কিন্তু তুমি এই পদ দ্বারা কিন্তু এর সম্পর্কে কিছু জানতে পারবে না, এই পদ দ্বারা কিন্তু তুমি এর সম্পর্কে কিছু জানতে পারবে না, এই পদ দ্বারা কিন্তু তুমি এর সম্পর্কে কিছু জানতে পারবে না, বা এই পদ দ্বারা তুমি এর সম্পর্কে জানতে পারবে না, বা এই পদ দ্বারা তুমি এর সম্পর্কে জানতে পারবে না। এখানে কারো দ্বারা কারো কিছু জানতে পারবে না, যার যারটা যার যার থাকবে। কিন্তু এটা হচ্ছে এমন একটা পদ যার সাহায্যে আমরা সব কয়টা পদ সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, সব কয়টা পদের মান বাহির করতে পারবো, সব কয়টা পদের এক্স বর্জিত পদ বাহির করতে পারবো, সব কয়টা পদের সহগ বাহির করতে পারবো, এরকম আর কি। এই হচ্ছে ঘটনাটা। তাহলে এইটা হচ্ছে এমন একটা পদ যে সব কয়টা পদের কি ইতিহাস, ভূগোল যা আছে, নারী বুড়ি যা আছে সব জানা যাবে। এই হচ্ছে কথা। এই জন্য এই পদটাকে বলা হচ্ছে তোমার কি বলো তো সাধারণ পদ। যেরকম তোমাকে আমি বলি, তুমি যদি বলো এই দেখো সাধারণ পদটাকে লিখতেছি, এই পদটাকে লিখতেছি এন সি আর এ টু দি পাওয়ার কি বলো তো এন মাইনাস আর। ওকে, ভালো কথা। আর হচ্ছে এক্স টু দি পাওয়ার আর, এই পদটাকে লিখলাম। তুমি যদি আমাকে কোনোভাবে বলে দাও যে স্যার প্রথম পদটা দেখতে কেমন হবে, মানে আর এর মান যদি মনে করো পাওয়ার হচ্ছে এন, তুমি যদি আমাকে এরকম বলো যে পাওয়ার হচ্ছে স্যার এন, পাওয়ার হচ্ছে স্যার এন, এবং আর ইকুয়াল হচ্ছে মনে করেন স্যার জিরো, আর ইকুয়াল পাওয়ার হচ্ছে এন এবং আর ইকুয়াল হচ্ছে জিরো, স্যার তাহলে প্রথম পদটা দেখতে কেমন হবে, প্রথম পদটা দেখতে কেমন হবে? তখন দেখো, এই দেখো প্রথম পদটা দেখতে আর ইকুয়াল তো জিরো, ঠিক না? আর ইকুয়াল জিরো না, তাহলে প্রথম পদ দেখতে কেমন হবে? তাহলে আমি দেখো এন তো এনেই থাকবে, সি তো সি থাকবে, আর এর জায়গায় জিরো বসায়াম, এ তো এ আছে, এন তো এনই আছে, এই যে মাইনাস আর আছে না, আরের জায়গায় জিরো বসায়াম, এক্স আছে এক্স রইলো, আরের জায়গায় কত বসায়াম? জিরো বসায়াম। আলটিমেটলি এই জায়গায় ক্যালকুলেশন করলে এ টু দি পাওয়ার এন পাইবা। দেখো এই জিনিস থেকে কি আমি এটা পাইছি না, মানে কি এরা কি পাওয়া গেছে? এই জায়গায় মনে করো আর এর মানটা বসায় কেরে পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া গেছে। এই জায়গায় আর এর মানটা বসায় কেরে পাওয়া গেছে, হ্যাঁ ঠিক সেম। এই জায়গায় তুমি আর এর মানটা বসাও, আর এর মান 1 বসাও, তুমি এইটা পাইবা। এই জায়গায় তুমি আর এর মান 2 বসাও, তুমি এইটা পাইবা। কিন্তু এখন যদি তোমাকে প্রশ্ন করি, যে তোমাকে বলে দিলাম যে পাওয়ার হচ্ছে এন এবং আর ইকুয়াল হচ্ছে 0, তাহলে তুমি এখন এই জায়গা থেকে তুমি এটা তৈরি করতে পারবা? এই দুইটা মান তোমাকে বলে দিলাম। এখন এই জিনিসটা দ্বারা কি তুমি এটা তৈরি করতে পারবা? জীবনও পারবা না। এটা দ্বারা কি এটা তৈরি করতে পারবা? জীবনও পারবা না। এটা দ্বারা কি এটা তৈরি করতে পারবা? জীবনও পারবা না। কিন্তু এইটা দ্বারা এদের সব কিছু জানা যাবে। এই জন্য এই পদটাকে বলা হচ্ছে কি পদ? সাধারণ পদ বলা হচ্ছে। আশা করি এইটুকু জিনিস বোঝাতে পেরেছি। তাহলে আর বেসিক আরও অনেক কথা বলা যাবে, তবে আর ডিটেলসে যাচ্ছি না। এখন আমরা এই অধ্যায়ে যে মন্ত্রগুলো লাগবে ওই মন্ত্রগুলো লিখে দেব। এটাই তো মেইন মন্ত্র। আর দুইটা মন্ত্র লাগবে বা সূত্র লাগবে, এই দুইটা সূত্র লিখবো, তারপর আমরা কি করব? গাণিতিক সমস্যা সমাধানে চলে যাব। এই হচ্ছে ঘটনাটা। ওকে, তাহলে আসো, তাহলে আমরা মন্ত্র সমূহ লিখি। তাহলে আমরা প্রথমে কি লিখব? মন্ত্র সমূহ যদি লিখি, কি কি মন্ত্র লাগবে এই হচ্ছে ঘটনাটা, এবং কোন মন্ত্রের কোন অংশটুকু লাগবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, নো প্রবলেম। তাহলে আসো মন্ত্র সমূহ লিখি। 1 নম্বর মন্ত্র মানে কি? প্রধান সূত্র এ প্লাস এক্স পাওয়ার হচ্ছে কত বলো তো? এন। এর বিস্তৃতিতে আমরা কি পাবো বলো তো? এ টু দি পাওয়ার এন পাবো, তারপর হচ্ছে এন সি 1, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার কত বলো তো? শুধু এক্স। ওকে, তারপর হচ্ছে প্লাস এন সি 2, ভালো কথা। এ টু দি পাওয়ার হচ্ছে এন মাইনাস 2, এটাও খুব সুন্দর। এক্স স্কোয়ার, এরকম আরও লেখা যাবে কি না? হ্যাঁ যাবে। আর লিখলাম না, এখন সাধারণ পদটা লিখি। এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর, আরগুলা সুন্দর করে দিও। আর হচ্ছে এক্স টু দি পাওয়ার কত হবে? আর হবে। এবং আরও আমরা পদ পাবো
এই যে পাইলাম, আর লিখলাম না। ওকে, ডট ডট দিলাম। ওকে, এটা হচ্ছে মেন, এটা হচ্ছে প্রধান সূত্র। ওকে, এই সূত্রটা তো আমার সম্পূর্ণটা লাগবে, অতি সংক্ষিপ্ত জন্য লাগবে। তোমাকে যদি বলে এটার বিস্তৃতি করে দেখাও, তাহলে তোমার এই বিস্তৃত এইটুকু জিনিস লিখতে হবে। কিন্তু আমাদের আসলে এই যখন আমরা বড় বড় প্রশ্ন সমাধান করব বা এই অধ্যায়ের 95% ম্যাথ আমরা সমাধান করব আসলে এইটুকু অংশ দ্বারা। এটা মনে রাখবা, এইটুকু অংশ দ্বারা। এটাকে কি বলা হয়? r+1তম পদ বলা হয়, আই মিন সাধারণ পদ বলা হয়। ওকে, এই হচ্ছে ঘটনাটা। ওকে, তারপর আসো 2 নাম্বার আরেকটা সূত্র। এটা হচ্ছে তোমার 1+x পাওয়ার হচ্ছে n, এরকম। তাহলে এটা সূত্রটা কেমন হবে? এটা হচ্ছে 1 হবে প্রথমে, তারপর প্লাস হবে nx হবে, কি হবে? nx হবে, তারপর প্লাস হবে কি n ইন্টু n-1, তারপর হবে তোমার বাই ফ্যাক্টোরিয়াল হবে 2, এই জায়গায় হবে তোমার x স্কোয়ার, প্লাস হবে তোমার আরও লেখা যাবে, মনে করো n ইন্টু n-1 n-2 হবে। এখন এটারও তো ডিটেলস ব্যাখ্যা আছে না? ব্যাখ্যা আছে, কিন্তু এত ব্যাখ্যা দরকার নাই, আমরা এইটুকু মনে রাখবো, এই কথাগুলো মনে রাখবো। তারপর এখন দেখো আর লিখলাম না, এখন সাধারণ পদে সূত্রটা লিখবো। নিচে লিখতেছি সাধারণ পদের সূত্রটা হবে এরকম, n ইন্টু n-1 n মাইনাস মনে করো 2, তারপর আমি যদি লিখি ডট ডট ডট, এই জায়গায় পাওয়া যাবে n-r প্লাস হচ্ছে 1। ওকে, ভালো কথা। নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর হবে এই জায়গায়, এটা কিন্তু সাধারণ পদ যেহেতু আর আসছে, আর এই জায়গায় x⁴ হবে, এটা কিন্তু সাধারণ পদের সূত্র। এই এই বিস্তৃতিটা মনে রাখবে, এটা কাজে লাগবে। এবং এটা কিন্তু সাধারণ পদ, এইটুকু অংশকে আমরা কি বলবো? r+1তম পদ বলবো। এটা হচ্ছে সাধারণ পদের সূত্র, এটা কিন্তু r+1তম পদ। ঠিক আছে, এগুলো কাজে লাগবে, তবে এইটা মেন বেশি কাজে লাগবে। ওকে, এটা কিছু অংশে কাজে লাগবে, মনে করো এটা কত 5% ম্যাথ সমাধানে কাজে লাগতে পারে। ঠিক আছে, কিন্তু এটা 95, এইটুকু অংশ 95% ম্যাথ সমাধানে কাজে লাগবে। ওকে, ভালো কথা। এবং এটা কিন্তু লাগবেই, তোমার এই সূত্রটা লাগবে, কারণ আমরা এই 5% বলতে এই সূত্রের সাহায্যে আমি এমন 2টি রচনামূলক প্রশ্ন সমাধান করব এইটুকু অংশ দ্বারা, বা এইটুকু অংশগুলোও লাগতে পারে, কারণ অতি সংক্ষিপ্ত সমাধান করার জন্য লাগতে পারে। আর এইটুকু অংশ দ্বারা আমি এমন 2টি রচনামূলক প্রশ্ন সমাধান করব, যে 2টি রচনামূলক প্রশ্ন তোমার এই পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে কি এই সূত্রটা কি গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন আরেকটা সূত্র কি, এটাও দেখো একই সূত্র, জাস্ট খালি মাইনাস থাকবে, মাঝখানে কি থাকবে? মাইনাস থাকবে। আর হচ্ছে তোমার উপর পাওয়ার হচ্ছে n, আগে প্লাস ছিল এখন মাইনাস আছে। তাহলে কি ঘটনা হবে? জাস্ট এই জিনিসগুলোই পাইবা, যখন মাইনাস থাকবে মাঝখানে তখন একটা প্লাস হবে, একটা মাইনাস হবে, একটা প্লাস হবে, একটা মাইনাস হবে, এরকম ঘটনা আসবে। মানে কি এরকম হবে আর কি, 1, এটা 1টা প্লাস, পরেরটা হবে মাইনাসের, মানে কি nx, পরের পরটা হবে প্লাসের, মানে কি n ইন্টু n-1 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, এই জায়গায় হবে x স্কোয়ার। তাহলে এটা প্লাসের, তাহলে পরের পরটা হবে মাইনাসের, মাইনাস হবে n ইন্টু n-1, তারপর হচ্ছে n-2, তারপর হচ্ছে বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল কত 3, এই জায়গায় হবে x3, তারপর হচ্ছে প্লাস ডট ডট, আর লিখলাম না, তারপর প্লাস। এখন আমরা সাধারণ পদের সূত্রটা লিখবো n ইন্টু n-1 n-2, ভালো কথা, ডট ডট n-r প্লাস হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে তোমার হবে r। এই দেখো, এটা তো মাইনাসের সূত্র, ঠিক না? মাঝখানে মাইনাস না, আগে দেখো প্লাসের সূত্রের বেলায় শুধু x⁴ লিখছিলাম না, কিন্তু মাইনাসের বেলায় তোমার কিন্তু x⁴ এই লিখবা, নো প্রবলেম, কিন্তু মাইনাসের x⁴ লিখতে হবে, মাইনাসের x⁴ লিখতে হবে, মাইনাসের x⁴ লিখতে হবে মাইনাসের সূত্রের বেলায়। বুঝছো? জাস্ট এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। মানে কি একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে তো যাবেই। আর লাস্টে একটু পার্থক্য হচ্ছে, দেখো এইটা আর এটা কিন্তু সেম জিনিসই, জাস্ট এই জায়গায় x⁴ লিখছিলাম, আর মাইনাসের বেলায় x⁴ লিখছি, বাট মাইনাসের x⁴ লিখতে হবে। কথা বুঝছো? এই হচ্ছে ঘটনাটা, এইটুকু হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নয়। তাহলে এই হচ্ছে আসলে এই অধ্যায়ের জন্য মেইন মন্ত্রগুলো, এবং আমরা কিন্তু বুঝছি। ওকে, এখন আসো আমরা যদি অঙ্ক সমাধান করব, টাইপ ভিত্তিক আমরা অঙ্ক সমাধান করব অবশ্যই। আচ্ছা, এখন আসো, আমি শিটের ভিতরে যে অঙ্কগুলো সমাধান করাইছি, বা আমার তোমাদেরকে যে শিটটা দিছি আমি অঙ্ক, এই প্রত্যেকটা অঙ্কই আমি হুবহু সমাধান করায় দেখাবো। শিটও আমার কাছে আছে, নো প্রবলেম। আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে সমাধান করে দেখাবো। ওকে, এই হচ্ছে ঘটনাটা। ওকে, তোমাকে আরও কিছু সূত্র বলতে আরও কিছু বেসিক দেওয়া দরকার। আর 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 2টা সূত্র দিব। একটা হচ্ছে দেখো, একটা সূত্র মধ্যপদ নির্ণয়ের কিছু সূত্র দিব, মধ্যপদ নির্ণয়ের সূত্র দিব। হ্যাঁ, এটাও লাগবে তোমার, মধ্যপদ নির্ণয়ের সূত্র যদি আমি দেই, মধ্যপদ নির্ণয়ের সূত্র তোমার লাগবে। হ্যাঁ, সাপোজ তোমাকে আমি একটু কথা বলি, সাপোজ তোমাকে আছে, তারাও আমি আগে সূত্রগুলো লিখি। দেখো, n মানে তো পাওয়ার, আমরা জানি n জোড় হলে, মানে কি পাওয়ারটা যদি কখনো জোড় হয়, n জোড় হলে এই কথাটা মনে রাখবা, মধ্যপদ হবে একটা,
এন জোড় হলে কি হবে বলো তো, মধ্যপথ হবে কয়টি বলো তো, একটি হবে। হ্যাঁ, তাহলে মধ্যপদের সূত্রটা কেমন হবে বলো তো, মধ্যপদের সূত্রটা তোমার কেমন হবে এটা বলো, মধ্যপদের সূত্রটা কেমন হবে, n/2 প্লাস হচ্ছে 1 এততম পদ, এটা হবে তোমার মধ্যপদের সূত্র। এখন একটা প্রশ্ন তোমার জাগতেই পারে যে n জোড় হলে মধ্যপথ হবে একটি, এটা কি প্র্যাকটিক্যালি দেখানো যাবে, মানে আমি তোমাকে উদাহরণ দিয়ে দেখাতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। তুমি একটু লক্ষ্য করো, a প্লাস বি মনে করো, তার উপরে পাওয়ারটা হচ্ছে স্কোয়ার, এই দেখো n কিন্তু জোড়, এই দেখো জোড়, n এর মান 2 মানে কি জোড়, এটাকে আমি বিস্তৃতি করলে অবশ্যই a স্কোয়ার প্লাস 2ab প্লাস অবশ্যই বি স্কোয়ার পাবো, রাইট? হ্যাঁ বি স্কোয়ার পাবো। দেখো n জোড় হইলে মধ্যপথ হবে একটি, এটা কিন্তু আমি বলছি তোমাকে। একটু লক্ষ্য করো, n যখন জোড় হবে তখন তুমি দেখবা বিস্তৃতি করার সময় দেখবা পদ সংখ্যাটা হবে বিজোড়, কারণ আমরা জানি পাওয়ার যত হবে পদ কী হবে, একটা বেশি হবে। প্রথমেই বলছিলাম পাওয়ার, এই যে পাওয়ার যত হবে পদ একটা বেশি হবে, তাহলে পাওয়ারটা যেহেতু জোড় তাহলে পদ সংখ্যাটা কেমন হবে, বিজোড়, কারণ একটা পদ বেশি হবে। মনে করো এই জায়গায় পাওয়ার যদি তুমি 4 দাও তাহলে পদ হবে এই জায়গায় 5টা, তার মানে কি বিজোড় হইলো, পদ সংখ্যাটা বিজোড় হবে। আমরা জানি পাওয়ার যত হবে পদ একটা বেশি হবে, তাহলে পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে পদ সংখ্যাটা এই জায়গায় পদ সংখ্যাটা হবে বিজোড়। দেখো 1 2 3 এই জায়গায় 3টা পদ আছে মানে কি বিজোড়, আর পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা থাকতো তাহলে এই জায়গায় পদ সংখ্যাটা হয়তো জোড়। যেরকম আমি তোমাকে যদি একটু বলি যে a প্লাস বি হোল কিউব, এখন পাওয়ারটা কিন্তু বিজোড় দিলাম কিন্তু এই জায়গায় দেখবে পদ সংখ্যাটা হবে জোড়, মানে কি পদ পাওয়া যাবে জোড় সংখ্যক, অর্থাৎ আমরা পাবো a কিউব প্লাস পাবো 3a স্কোয়ার বি প্লাস পাবো 3ab স্কোয়ার প্লাস পাবো হচ্ছে বি কিউব, এরকম পাবো, ঠিক না? এখন পদ কিন্তু 4টা পাইছি, তুমি একটু লক্ষ্য করো। আচ্ছা ভালো কথা, প্রশ্ন ছিল এই যে n জোড় হলে মধ্যপথ হবে একটি, কেন মধ্যপথ একটি হবে দেখো তোমাকে একটু লক্ষ্য করি, এখানে পদ কয়টা আছে, 3টা পদ আছে। যদি তোমাকে প্রশ্ন করা হয় এই জায়গায় মধ্যপথ কোনটা, তাহলে তুমি অবশ্যই অনায়াসে বলে দিতে পারবা এই জায়গায় মধ্যপথ হচ্ছে এইটা। তাহলে দেখো n যখন জোড় হয় তখন মধ্যপথ কিন্তু হবে একটা, কারণ এটা বাদ দিবা এটা বাদ দিবা আর মাঝখানেটা হবে তোমার মধ্যপথ, তাহলে n জোড় হলে মধ্যপথ হয় কিন্তু একটা, কিন্তু n বিজোড় হলে মধ্যপথ হবে 2টা, এটা তুমি দেখতে পারবা। তাহলে n যখন জোড় হবে তখন মধ্যপথ কয়টা হবে বলো তো, একটা মধ্যপথ হবে, এবং একটা মধ্যপদের মান কেমন হবে, মধ্যপদের সূত্রটা কেমন হবে, এরকম হবে। অর্থাৎ এটা কয় নাম্বার মধ্যপথ বলো তো, এই পদটা কয় নাম্বার পদ বলো তো, এটা হচ্ছে 2 নাম্বার পদ। তাহলে এই জায়গায় মধ্যপদটা কয় নাম্বার পদ বলো তো, 2 নাম্বার পদ। তোমাকে যদি প্রশ্ন করা হয় এর বিস্তৃতিতে মধ্যপদটা কত, তাহলে তোমাকে বলতে হবে 2 নাম্বার পদটা হচ্ছে মধ্যপদ, অর্থাৎ এই জায়গায় 2 আসবে। তুমি দেখো ক্যালকুলেশনটা যদি করে তোমাকে একটু দেখাই, n দেখো n বিজোড় হলে তাহলে এই দেখো n এর মান কত, সরি n জোড় হলে n এর মান কত, 2, n এর মান হচ্ছে 2, আর নিচে সূত্রে আছে 2 আর প্লাস আছে এই জায়গায় 1। তুমি এই জায়গায় ক্যালকুলেশন করলে কি হবে, 2 2 কাটা, তাহলে কি একটা 1 থাকবে, আর এই পাশে আছে একটা 1, এই দেখো 2 আইছে, অর্থাৎ 2তম পদ। অর্থাৎ এই এর বিস্তৃতিতে মধ্যপদটা হবে এই 2তম পদ, এই দেখো মাঝখানের পদটা হবে মধ্যপদ, এই পদটা হচ্ছে আসলে 2তম পদ, এই দেখো 1 নাম্বার 2 নাম্বার পদ, এই দেখো সূত্রে কিন্তু তাই আসছে। কথা বুঝছো? মোট কথা তুমি n জোড় হলে মধ্যপদ হবে একটি, এটা মনে রাখবে, এবং এই সূত্রটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। মনে করে সাপোজ তোমাকে যদি প্রশ্ন করা হয়, মনে করো a প্লাস বি, আচ্ছা তোমাকে তো অঙ্ক করাইবই, হ্যাঁ এই টাইপের অঙ্ক আমি করাবো, নো প্রবলেম, অপেক্ষা করো। ওকে, এখন আর একটা কথা হচ্ছে, তুমি দেখো n যদি বিজোড় হয়, n কি হয়, n বিজোড় হলে মধ্যপথ কয়টা হবে বলো তো, n বিজোড় হলে মধ্যপথ হবে দুটি, মধ্যপথ হবে দুটি, ঠিক আছে? তাহলে মধ্যপথ যেহেতু দুটি, তাহলে একটা হবে প্রথম মধ্যপথ আর একটা হবে দ্বিতীয় মধ্যপথ, ঠিক না? তাহলে প্রথম মধ্যপথ আমি তোমাকে সব দেখাচ্ছি, সমস্যা নাই। প্রথম মধ্যপথের সূত্রটা কেমন হবে, এটা হবে n প্লাস 1 বাই হচ্ছে 2 এততম পদ, এটা হচ্ছে প্রথম মধ্যপদের সূত্রটা হবে। আর দ্বিতীয় মধ্যপদটা হবে তোমার এরকম যে দ্বিতীয় মধ্যপদ n প্লাস 3/2 হবে, এটা হবে তোমার দ্বিতীয় মধ্যপদ। ওকে, তুমি যদি একটু ফিল করার চেষ্টা করো তাহলে তুমি এই জায়গায় একটা সূত্র লিখো, a প্লাস বি হোল কিউব, এই জায়গায় পাওয়ারটা কিন্তু মানে nটা কিন্তু বিজোড়, তাহলে আমি লিখতে পারি a কিউব প্লাস আমি লিখতে পারি 3a স্কোয়ার বি প্লাস আমি লিখতে পারি 3ab স্কোয়ার প্লাস আমি লিখতে পারি কি বলো তো, বি কিউব। এই জায়গায় পদ কয়টা, 4টা না? দেখো n বিজোড় হয়েছে, দেখো n আমরা জানি n যত থাকবে মানে পাওয়ার যত থাকবে তার থেকে পদ কি থাকবে, একটা বেশি থাকবে। এই দেখো পাওয়ার 3, পদ হচ্ছে 4টা, ভালো কথা। এখন n বিজোড় হলে দেখো n কিন্তু বিজোড়, যেহেতু n বিজোড় সেহেতু মধ্যপথ হবে কয়টা বললাম, 2টা। দেখো কিভাবে 2টা মধ্যপথ হয়। তোমাকে যদি প্রশ্ন করা হয় বলো তো এই জায়গায় মধ্যপথ
কোনটি? তোমাকে যদি প্রশ্ন করা হয় এই জায়গায় মধ্যপদ কোনটি, তখন তুমি কি বলবা বলো তো? তোমাকে যদি প্রশ্ন করা হয় এই জায়গায় মধ্যপদ কোনটি, তাহলে তুমি কি বলবা? তুমি কি এইটাকে শুধু মধ্যপদ বলতে পারবা, নাকি শুধু এটাকে মধ্যপদ বলতে পারবা? তুমি বলতে পারবো না। তুমি দেখো, তুমি যদি এটাকে বাদ দাও, মনে করো এটা বাদ, এই পাশে এইটা বাদ, এখন তুমি এটাকে বাদ দিয়ে কিন্তু এটাকে মধ্যপদ বলতে পারবা না, বা এটাকে বাদ দিয়ে শুধু এটাকে মধ্যপদ বলতে পারবা না, কারণ দুই পাশ থেকে দুইটা বাদ দিছি। খুব ভালো কথা। দেখো এই জায়গায় দেখো, এটা বাদ দিছিলাম, এটা বাদ দিছিলাম, পরে একটা আছে, এই একটাই হচ্ছে আসলে মধ্যপদ। কিন্তু এই জায়গায় দেখো এইটা বাদ দিছি, এইটা বাদ দিছি, কিন্তু মাঝখানে দেখো দুইটা আছে। এখন কাকে বাদ দিব, কাকে ধরবো? এখন আসলে মধ্যপদ হবে এই দুইটাই, এই দুইটাই জিনিস হবে মধ্যপদ। মানে কি, এটাও একটা মধ্যপদ, এটাও একটা মধ্যপদ, অর্থাৎ এন বিজুর হলে মধ্যপদ দাঁড়াবে দুইটা। ঠিক আছে, এই হচ্ছে ঘটনাটা। তাহলে প্রথম মধ্যপদটা হচ্ছে তোমার 2 নাম্বার, আর দ্বিতীয় মধ্যপদটা হচ্ছে তোমার তৃতীয় নাম্বার পদ। মানে কি, তোমাকে যদি বলা হয় এর বিস্তৃতিতে মধ্যপদগুলো লিখো, তাহলে প্রথম মধ্যপদটা হবে তোমার 2 নাম্বার পদটা হবে একটা মধ্যপদ, আর 3 নাম্বার পদটা হবে আরেকটা মধ্যপদ। ওকে, তুমি যদি একটু প্রমাণ দেখতে চাও তাহলে তুমি প্রমাণ দেখতে পারো। তুমি এই জায়গায় তুমি একটা কাজ করো, এই জায়গায় তুমি সূত্র বসাও। এন এর মান কত? 3 প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে 2, 3 আর 1 4, 4কে 2 দ্বারা ভাগ করলে 2। এই দেখো 2 বাইরে এসেছে। আবার এই দ্বিতীয় মধ্যপদ, তাহলে এন এর মান কত? 3, আর এই জায়গায় আছে কত? 3, আর নিচে হচ্ছে 2, তাহলে 3 আর 3 কত? 6, 6কে 2 দ্বারা ভাগ করলে 3। এই দেখো 3 নাম্বার পদ, অর্থাৎ দ্বিতীয় নাম্বার পদটা হচ্ছে প্রথম মধ্যপদ, আর তৃতীয় নাম্বার পদটা হচ্ছে তোমার কি বলতো? দ্বিতীয় মধ্যপদ। বুঝছো? মোট কথা এন বিজুর হলে মধ্যপদ হবে দুটি। ওকে, এই হচ্ছে ঘটনাটা। এই কথাগুলো মনে রাখবা। আরেকটা বেসিক মনে রাখা দরকার। কি বেসিক? মনে করো ইনভার্স, মনে করো আমি তোমাকে যদি একটা প্রশ্ন করি, মনে করো 1/x² আছে তোমার। ওকে, এখন তোমাকে যদি প্রশ্ন করা হয়, বলো তো 1/x² আমি আর কীভাবে লিখতে পারি? একটা ভগ্নাংশকে আমি কীভাবে লিখতে পারি? আমি এটাকে x-2 এরকম লিখতে পারি। কীভাবে লিখলাম? 1/x²টাকে এভাবে কীভাবে লিখলাম? বাই এক্স, এর নিচে হওয়ারটুকুকে তুমি ফোকাস করো, হওয়ারটুকুকে ফোকাস করো। এক্স আছে, এক্স লিখছি, ভালো কথা। এক্সের উপরে যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটাকে জাস্ট মাইনাস আকারে লিখতে হবে। যদি এরকম থাকতো 1/x⁴ থাকতো, তাহলে আমি এটাকে ইনভার্স আকারে কীভাবে লিখতাম বলো তো? জাস্ট নিচের অংশটাকে ফোকাস করবা। এক্স আছে না, তুমি এই জায়গায় এক্সেই লিখবা, এর উপরে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে তুমি কী করে দেবা? মাইনাস করে দেবা। তাহলে এইটুকু জিনিসকে এরকম লেখা যাবে, আবার এইটুকু জিনিসকে এরকম লেখা যাবে। এইটুকু জিনিস থেকে এটা লেখা যাবে, আবার এইটা থেকে এটা লেখা যাবে। এই হচ্ছে গণনাটা। মানে হচ্ছে মনে করো x⁴ দিলাম, এটাকে তুমি কীভাবে লিখতে পারবা? 1/x⁴ এরকম লিখতে পারবা। বুঝছো? এই ঘটনাগুলো বুঝতে হবে। বুঝছো? মনে করো তোমাকে এরকম দিলাম 1/a, এটা সমান কি লেখা যাবে? দেখো নিচের অংশটুকু ফোকাস করো। এ আছে, তুমি এই জায়গায় এই লিখবা, এর উপরে কোনো পাওয়ার নাই, মানে কি একটা মনে মনে একটা 1 আছে, তাহলে 1টাকে মাইনাস আকারে দেখাতে হবে। তাহলে এইটুকু জিনিস থেকে আমরা এটা লিখতে পারি, আবার এইটাকে থেকে আমরা এটা লিখতে পারি। এই বেসিকগুলো তোমার লাগবে। এই হচ্ছে ঘটনাটা। ওকে, তাহলে এখন 5 মিনিট রেস্ট করব, তারপর তোমাদেরকে অঙ্ক করা শুরু করবো, অঙ্ক সমাধান দেখানো শুরু করব। ঠিক আছে, আমরা অঙ্ক সমাধান শুরু করব। ঠিক আছে, তাহলে 5 মিনিট রেস্ট। ওকে ওকে, ঠিক আছে, চলো শুরু করি। প্রথমে আমরা টাইপ 1-এর ম্যাথ সমাধান করব। টাইপ 1 আমরা এখন অতি সংক্ষিপ্ত সমাধান করব। হ্যাঁ, অতি সংক্ষিপ্তের ভিতরে অনেকগুলো টাইপ আছে, আমরা সেই টাইপগুলো সমাধান করব। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত টাইপ ভিত্তিক সমাধান করব। শিটে যেভাবে সমাধান করে দিচ্ছি, বা শিটে যে সকল অঙ্কগুলো আমরা সমাধান করাইছি, তোমাদেরকে ঠিক সেম সেই অঙ্কগুলোই সমাধান করাবো। ঠিক আছে, তাহলে টাইপ 1 শিটে আমি এভাবে লিখছি যে টাইপ 1 অতি সংক্ষিপ্তের ভিতরে কিন্তু জায়গায় টাইপ আছে। ওকে, আসো টাইপগুলো কী কী, মানে কী কী টাইপের প্রশ্ন হতে পারে, এই হচ্ছে কথা। প্রথম একটা টাইপের প্রশ্ন হচ্ছে এরকম, মনে করো তোমাকে বললো যে a+x পাওয়ার হচ্ছে, মনে করো এটা হচ্ছে মনে করো একটা সমস্যা, 1 নাম্বার একটা সমস্যা, মনে করো সমস্যা নং 1। ওকে, তোমাকে বললো যে এত এর বিস্তৃতিতে, তোমাকে বললো যে এত এর বিস্তৃতিতে সাধারণ পদ লিখো। কি লিখো ভাই? সাধারণ পদ লিখো। কি লিখতে হবে ভাই? সাধারণ পদ লিখতে হবে। ঠিক আছে, তাহলে তুমি কিভাবে লিখবা? এই যে প্রথম সূত্রটা, মেন প্রধান সূত্রটা দেখাইছিলাম, ওই সূত্রের সাহায্যে কাজটা করবো, সাধারণ পদের সূত্রের সাহায্যে কাজটা করবো। দেখো আমি সমাধান শুরু করতেছি। দেখো সমাধান লিখলাম। সমাধান আমরা জানি, আমরা একটা সূত্র জানি, আমরা জানি a+x পাওয়ার n এর বিস্তৃতিতে r+1তম পদ, মানে কি সাধারণ পদ, r+1তম পদ সমান, আমরা সূত্রটা জানি না, NCR শিখছি না, a⁴n - r আর x⁴r শিখছি কি না? হ্যাঁ শিখছি।
এটা আমরা জানি, এই সূত্রটা আমি জানি, এটা আমি লিখলাম। এখন আমি এটার বিস্তৃতি করব এর সাহায্যে, মানে এটাকে দেখে দেখে হুবহু বিস্তৃতি করব, ঠিক আছে। সুতরাং এ প্লাস এক্স, জাস্ট দেখো পাওয়ারের জায়গায় কত আছে 21 আছে, 21 দিলাম, তাহলে এত এর বিস্তৃতিতে আমরা যদি আর প্লাস 1তম পদটা বাহির করি, এটাই তো সাধারণ পদ বাহির করতে বলছে, তাহলে তার মানে কি আর প্লাস 1তম পদ বাহির করতে হবে। তাহলে দেখো এন এর জায়গায় কত বসাবো, আমার এন কত আছে 21 আছে, বসাবো। সি আছে, সি থাকবে, আর আছে, আর থাকবে, নো প্রবলেম। এর জায়গায় আর কত আছে, এ আছে, এর জায়গায় দেখো এ আছে, তাহলে এই থাকবে। আর উপরে কি আছে, এন মাইনাস আর, এনটা কত ভাই 21, তাহলে মাইনাস আর আছে, আর এই রইল। এক্স জায়গায় কি আছে, এক্সে আছে, তাহলে এক্সে বসাইলাম। এক্স টু দি পাওয়ার আর আছে, তাহলে আমার এক্স টু দি পাওয়ার আর এই বসাতে হবে, বিকজ এই জায়গায় যেহেতু আর আছে, তাহলে এই জায়গায় আরই হবে, ঠিক না। এগুলো আমরা কিন্তু প্রথমেই দেখাইছিলাম। ওকে, এখন তুমি একটু লক্ষ্য করো, তোমার কিন্তু সাধারণ পদ বাহির করা হয়ে গেছে, আর কিচ্ছু করার নাই এই জায়গায়, এটাই কিন্তু আনসার। সাধারণ পদ বাহির করা হয়ে গেছে, এই জায়গায় আর কোনো কিছু করার নাই। এই জায়গায় কি আরও কিছু করতে পারবা, ক্যালকুলেশন করতে পারবা না, আর কোনো ক্যালকুলেশন নাই, এটাই তোমার অতি সংক্ষিপ্ত হিসেবে এটা আনসার। অতি সংক্ষিপ্ত হিসেবে তোমার এইটাই আনসার। তোমাকে যদি সমস্যা আমি আরেকটা দেখাই, মনে করো সমস্যা নং 2, মনে করো সমস্যা নং 2, তোমাকে যদি আমি আরেকটা দেখাই, তাহলে তুমি কি করবে, মনে করো তোমাকে বললো যে এ মাইনাস বি তোমার হচ্ছে 20, তোমাকে বললো এত এর বিস্তৃতিতে সাধারণ পদ লিখো, এত এর বিস্তৃতিতে তোমাকে কি করতে বলছে, সাধারণ পদ লিখতে বলছে, এবার সাধারণ পদ বাহির করতে বলছে, সাধারণ পদ লিখো, ঠিক আছে, নো প্রবলেম, আমরা তো লিখতেই পারবো, আমরা তো সব জানি। তাহলে আমি কিন্তু এই সূত্রটা প্রথমে লিখে নিব, কারণ আমার রিস্ক কমাতে হবে। এই সূত্রটা দেখে দেখে আমরা কাজটা করব, তাহলে আমরা জানি কতটা লিখব, একটু কষ্ট করে লিখলাম, নো প্রবলেম। এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল, আমরা জানি কি বলতো, এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে সাধারণ পদের সূত্রটা আমরা কি জানি, এত এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ, আমি তাড়াহুড়া করে লিখতেছি, লেখা একটু খারাপই হবে। এন সি আর জানি, এই সূত্রটা যত বেশি লিখবা তত মুখে মুখে চলে আসবে, এক্স টু দি পাওয়ার আর। ওকে, তাহলে আমরা কার বিস্তৃতি করতে চাই, এর বিস্তৃতি করতে চাই। একটু এই জায়গায় কাজ করতে হবে, তুমি একটু লক্ষ্য করো কি কাজ করতে হবে, দেখো একটু কাজ করতে হবে, কি কাজ করতে হবে ভাই, দেখো তো তুমি এর সাহায্যে কিন্তু এর বিস্তৃতি করতে চাচ্ছ, মানে কি এটাকে দেখে দেখে এটার বিস্তৃতি তুমি করবা, এটা দেখে 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 মানে কি এটাকে দেখবা, দেখে এর বিস্তৃতি করবা, তার মানে কি এটাকে দেখে তুমি এটাকে বিস্তৃতি করবা। কিন্তু একটা সমস্যা আছে, কি সমস্যা, কি সমস্যাটা আছে বলো তো, কি সমস্যাটা আছে, আমরা কিন্তু আমাদের এই জায়গায় কি আছে বলো তো, এ প্লাস এক্স আছে, আর এনের জায়গায় 20 আছে, নো প্রবলেম। পাওয়ার আগে এন ছিল, এখন 20 আছে, এনের জায়গায় 20 আছে, নো প্রবলেম। আমার সমস্যাটা হচ্ছে এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস আছে, এইটাই সমস্যা। দেখো আমার মেন সূত্রে প্লাস আছে, এই যে মাঝখানে প্লাস আছে, কিন্তু আমার যে সমস্যাটা আছে সেই সমস্যার মাঝখানে মাইনাস আছে, তাহলে কেমন জানি হয়ে গেল, চেহারার তো মিল নাই। চেহারার কি মিল আছে, না, এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, চেহারার কি মিল আছে ভাই, না, চেহারার মিল নাই। তাহলে আমার কি করতে হবে ভাই, আমার চেহারার মিলটা গঠন করে নিতে হবে। কিভাবে গঠন করবা, আমি দেখো জাস্ট এর চেহারাটা আমি এর মতো করে বানাবো, মানে এর চেহারাটা আমি এর মতো করেই গঠন করব, বাট এর চেহারাটা আমি পরিবর্তন করব, মানে কি এর মতো গঠন করব, কিন্তু এর মানের কোনো পরিবর্তন হবে না। কিভাবে একটু লক্ষ্য করো, আমি এ আছে, এ দিলাম, এই মাঝখানে মাইনাসটা আছে না, এই জায়গাটায় আমি প্লাস দিলাম। এখন আমি এই যে মাইনাস যে আছে, এই মাইনাসটা সরানো যাবে না, এই মাইনাস বিটাকে আমি ব্র্যাকেটে নিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, হ্যাঁ দিলাম। এখন এই পাওয়ারটা এই জায়গায় বসায় দিলাম, হ্যাঁ দিলাম। তুমি দেখো এর চেহারাটা কিন্তু পরিবর্তন করছি, এবং এই চেহারাটা কিন্তু এর সাথে মিলানো যাবে। কিভাবে মিলানো যাবে বলো তো, এ আছে, অথবা এই জায়গায় কিছু একটা আছে, এই জায়গায় কিছু একটা আছে, হ্যাঁ ভালো কথা আছে, মিলছে। এই জায়গায় প্লাস আছে, দেখো মাঝখানে প্লাস আছে, এই দেখো আমার প্লাস আছে, আর এক্সের জায়গায় মাইনাস বি আছে, নো প্রবলেম। এই এক্সের জায়গায় সবসময় এক্স থাকতে হবে এমন কথা না, বা এক্স থাকবে এমন কথা না। এই এক্সের জায়গায় মনে করো অন্য কিছু থাকতে পারে, যেরকম বি আছে, এক্সের জায়গায় মনে করো তোমার সি থাকতে পারে, এক্সের জায়গায় মনে করো 4 থাকতে পারে, মানে কোনো একটা সংখ্যা, মানে মোট কথা তুমি দেখো এই স্থানে একটা কিছু আছে, হ্যাঁ আছে। মাঝখানে কি প্লাস আছে, আমার সূত্রে মেন সূত্রে প্লাস আছে, এই জায়গায় কি প্লাস আছে কিনা, হ্যাঁ এখন প্লাস আছে। আর এই এক্সের জায়গায় কিছু একটা আছে কিনা, হ্যাঁ মাইনাস বিটা হচ্ছে আমার এক্স, তাহলে এই মাইনাস বিটাকে আমি এক্স কল্পনা করবো, আর এত এ আছে, এই যে এর জায়গাতে এ আছে, তাহলে এটা এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমার এক্স, এবং মাঝখানে প্লাস আছে, তার মানে কি এ প্লাস এক্স, আমার এ প্লাস এক্স হয়েছে। এই জায়গায় পাওয়ার আছে এন, আমারও পাওয়ার আছে, এটা হচ্ছে আমার এন, এটাকে আমি এন কল্পনা করব। তাহলে এটার সাথে কি এটা মিলছে কিনা, হ্যাঁ মিলছে। তাহলে এটাকে ফোকাস করে যখন তুমি কোনো কাজ করবা, তখন এর মতো চেহারা গঠন করতে হবে, এটা হচ্ছে মেন কথা, এই কথাটা মনে রাখবা। তাহলে এখন তুমি এর বিস্তৃতিতে তুমি কি করবা, আর প্লাস এর বিস্তৃতিতে তুমি কি করবা,
আর প্লাস 1তম পদ বাহির করবা, আর প্লাস 1তম পদ বাহির করবা, ঠিক না? তাহলে বাহির করো। এই দেখো সূত্র কি NCR, তাহলে এন কত আমার 20টা হচ্ছে আমার এন। এই যে সি আর এর জায়গায় কত আছে, আর এর জায়গায় কত আছে, আর এর জায়গায় তো আরই আছে। এই দেখো আর প্লাস 1 মানে কি আর এর জায়গায় তো আরই আছে। ওকে, ভালো কথা, আর আছে আরই। ওকে, তারপর এ টু দি পাওয়ার এর জায়গায় দেখো সূত্রে আছে এ, তাহলে এর জায়গায় কত আছে, এই তো আছে, তাহলে এ দিলাম। এবং এন মাইনাস আর, এন হচ্ছে আমার কত 20, এই যে 20 মাইনাস হচ্ছে তোমার আর, ভালো কথা। এক্সের জায়গায় কত আছে দেখো তো, এক্সের জায়গায় আছে মাইনাস বি, এই মাইনাস বিটা হচ্ছে আমার আসলে এক্স, এবং তার উপরে পাওয়ার কত দিতে হবে, আর দিতে হবে। এই যে এক্সের জায়গায় জাস্ট এটাই, যে এক্সের জায়গায় এই মাইনাস বি বসে আছে দিলাম, আর তার উপরে আর দিতে হবে, আর দিলাম। আমরা জানি সির নিচে যা থাকবে এই এক্সের নিচেও তাই থাকবে, বা এন থেকে সেটাই মাইনাস হবে, ঠিক না? এটা আমরা জানি, এটা প্রথমে কিন্তু আমি বলছি তোমাদেরকে। যারা শুরু থেকে সব দেখতেছো এরা খুব ক্লিয়ারলি বুঝতেছো, আর যারা স্কিপ করছো তারা বুঝবা না, এটাই স্বাভাবিক। ওকে, তাহলে এটাই আনসার, এই জায়গায় আর কিছু করার নাই, এইটুকুই আনসার, এই জায়গায় আর কোনো কিছু করার দরকার নাই। ওকে, আনসার হয়ে গেল। তাহলে এই একটা টাইপের অতি সংক্ষিপ্ত কি হইলো কিনা? হ্যাঁ, একটা টাইপের তো অতি সংক্ষিপ্ত হইলো। এখন টাইপ নাম্বার 2, এখন হচ্ছে টাইপ নাম্বার 2। তাহলে এখন যদি আমি টাইপ নাম্বার 2 করাই তাহলে তুমি বুঝবা। টাইপ নাম্বার 2তে হচ্ছে তোমার, মনে করো সাপোজ তোমাকে আমি বললাম যে এ প্লাস এক্স পাওয়ার হচ্ছে মনে করো 50, তোমাকে বললাম এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা কত, মোট পদ সংখ্যা কত। দেখো টাইপ 2টা কি, টাইপ 2টা হচ্ছে পদ সংখ্যা নির্ণয়। দেখো টাইপ 1-এ আমরা কি করছি, সাধারণ পদ নির্ণয় করছি। এখন টাইপ 2তে কিন্তু আমি মোট পদ সংখ্যা নির্ণয় করবো। হ্যাঁ, তাহলে টাইপ 2টা হচ্ছে তো মোট পদ সংখ্যা নির্ণয়, ঠিক আছে? আমি শিটে খুব সুন্দর করে লিখে দিচ্ছি, কিন্তু এত কিছু তার এই জায়গায় লেখা সম্ভব না। তা টাইপ 2টা হচ্ছে আমাদের পদ সংখ্যা নির্ণয়। এখন তুমি ভাই এর আনসারটা দেখো, এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা কত হবে, এটা কিন্তু তোমাদেরকে শুরুতেই বলছি, ডিরেক্ট আনসার লিখবা, এই জায়গায় বিস্তৃত করার দরকার নাই। এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা কত হবে, এটা তুমি ডিরেক্ট আনসার লিখবা। কীভাবে আনসার লিখবা, আমি কিন্তু তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে পাওয়ার যত হবে পদ একটা বেশি হবে, পাওয়ার যত হবে পদ একটা বেশি হবে। তাহলে দেখো এটাকে যদি বিস্তৃতি করো, যেহেতু পাওয়ার আছে 50, তাহলে পদ হবে কয়টা, মোট পদ কয়টা হবে, 51টা হবে, একটা পদ বেশি হবে। তার মানে কি মোট পদ সংখ্যা হবে 50 যোগ হচ্ছে 1, আমি বলতে পারি 51টা পদ হবে। এটাই হচ্ছে তোমার আনসার। অথবা তোমাকে যদি প্রশ্ন আমি আরেকটা করি, মনে করো তোমাকে আমি বললাম যে মনে করো এ প্লাস বি দিলাম, এখন মনে করো ওকে, মনে করো দিলাম, দেওয়ার পরে আমি তোমাকে বললাম যে ভাই এই জায়গায় আছে মনে করো 7, তোমাকে আমি প্রশ্ন করলাম যে এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা কত, তোমাকে আমি প্রশ্ন করলাম মোট পদ সংখ্যা কত। তখন তুমি কি বলবা, আনসারটা তুমি কি লিখবা ভাই বলো তো? আমরা জানি যে এন যত থাকবে পদ সংখ্যা তার থেকে এক বেশি হবে। এন যেহেতু 7, তাহলে পদ সংখ্যা হবে 8টা। আমি বলতে পারি 7 + 1 = হচ্ছে 8, আনসার হবে 8, পদ সংখ্যা হবে একটা বেশি। তোমাকে যদি আমি আর একটা এক্সাম্পল দেই, মনে করো এ প্লাস বি দিলাম বা এ প্লাস এক্সে দিলাম, তুমি যা ইচ্ছা তাই দিলাম, উপরে পাওয়ার দিলাম 2n। তোমাকে বললাম এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত, তোমাকে বললাম এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা কত বা পদ সংখ্যা কত, তোমাকে এভাবে বলবে যে মোট পদ সংখ্যা বা পদ সংখ্যা কত। তোমাকে এরকম প্রশ্ন করলো, তাহলে আমরা তো আনসার এক কথাই লিখে দিতে পারবো। কিভাবে? আমরা জানি পাওয়ার যত থাকবে তার থেকে পদ একটা বেশি হবে। পাওয়ার আছে 2n, তার মানে পদ হবে একটা বেশি, +1, তাহলে পদ সংখ্যা হবে এটা, এতটি পদ সংখ্যা হবে, এতটি পদ সংখ্যা হবে, এতটি। এটা হচ্ছে আনসার। তাহলে দুইটা টাইপের সমাধান করলাম, দুইটা টাইপের সমস্যা আমরা কিন্তু সমাধান করলাম অতি সংক্ষিপ্ত। হ্যাঁ, আমরা কিন্তু অতি সংক্ষিপ্ত টাইপ ভিত্তিক অঙ্ক সমাধান করতেছি, অতি সংক্ষিপ্ত, ঠিক আছে? যে কয়টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে যে কয়টা টাইপের প্রশ্ন আসতে পারে, ওই কয়টা টাইপ আমরা কি করবো এখন সমাধান করতেছি। ওকে, এখন আমরা একটা নতুন পেজ নেব এবং নতুন টাইপ শুরু করব, ঠিক আছে? নতুন একটা পেজ নিলাম, ভালো কথা, নতুন একটা পেজ নিলাম। ওকে, খুব সুন্দর। এখন আমরা টাইপ নাম্বার 3, এখন আমরা দেখব টাইপ নাম্বার 3। তাহলে টাইপ নাম্বার 3-এ আমাদের শিটে কি আছে, দাঁড়াও আমি দেখে নিচ্ছি। টাইপ নাম্বার 3-এ আমাদের শিটে কি আছে? টাইপ নাম্বার 3-এ আছে আমাদের শিটে মধ্যপদ নির্ণয়। কি নির্ণয়? টাইপ নাম্বার 3-এ আছে তোমার মধ্যপদ নির্ণয় আছে। টাইপ 3-এ আছে কি মধ্যপদ নির্ণয়। আচ্ছা, তাহলে সমস্যাগুলো কেমন হইতে পারে? তোমাকে প্রশ্ন করতে পারে, দেখো আমি সমস্যা লিখতেছি, আগে সমস্যা লিখতেছি, তারপর সমাধান করব। সমস্যা নাম্বার 1, তোমাকে প্রশ্ন করতে পারে 1 + x পাওয়ার 100, তোমাকে বলবো যে এর বিস্তৃতিতে মধ্যপদ
কত, প্রশ্নটা তোমাকে এইভাবে করবে, মধ্যপদ কত, এর বিস্তৃতিতে মধ্যপদ কত। তাহলে তোমাকে আমি কিন্তু শিখাই দিছিলাম, তোমাদের কি মনে পড়ে কিনা, তোমাদেরকে বলছিলাম n যদি জোড় হয়, n জোড় হলে মধ্যপদ হবে কয়টি, মধ্যপদ হবে একটি, মনে আছে। এবং মধ্যপদের সূত্রটা কেমন হবে, n/2 + 1 এরকম হবে, ঠিক কিনা, হ্যাঁ ঠিক। দেখো n কিন্তু জোড়, n কিন্তু জোড়, তাহলে আমি কিভাবে লিখবো ভাই, সমাধানটা আমি কিভাবে করব ভাই বলো তো। আমি এই সূত্রটা, এই কথাটা আমি আগে লিখে নিব। আমরা জানি n জোড় হলে, আমরা জানি n জোড় হলে মধ্যপদ হবে কয়টি, মধ্যপদ হবে একটি। সুতরাং মধ্যপদটা কেমন হবে বলো তো ভাই, মধ্যপদটা হবে এরকম, n/2 প্লাস হচ্ছে 1 এততম পদ হবে তোমার মধ্যপদ। ওকে, n এর মান কত ভাই, n এর মান হচ্ছে 100, দিলাম 100 বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে 50 দোকানে হচ্ছে 100, তাহলে 50 আর 1 যোগ করলে হবে তোমার 51, মধ্যপদ হবে এততম পদ হবে তোমার মধ্যপদ, এই এততম পদ, এটাই হয়ে যাবে তোমার আনসার। ওকে, তোমাকে যদি সমস্যা আমি আরেকটা দেই, সাপোজ মনে করো সমস্যা নাম্বার 2, একই টাইপের সমস্যা নাম্বার দিতেছি 2, কি মনে করো x/a প্লাস হচ্ছে a/x পাওয়ার হচ্ছে 20, তোমাকে প্রশ্ন করা হলো এর বিস্তৃতিতে মধ্যপদ কত, এর বিস্তৃতিতে মধ্যপদ কত, মধ্যপদ কত। তাহলে তুমি ঠিক সেম আনসার দেবে। দেখো n তো জোড় সংখ্যা, তাহলে আমরা কি জানি, আমরা এইভাবে লিখবো সুন্দর করে যে আমরা জানি n জোড় হলে মধ্যপদ কয়টি হয়, মধ্যপদ হবে একটি, এটা আমরা জানি। সুতরাং মধ্যপদের সূত্রটা কেমন হবে, মধ্যপদের সূত্রটা হবে n/2 + 1, অর্থাৎ আমরা কি লিখব, n এর মান আমার কত, n এর মান হচ্ছে 20 বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, আলটিমেটলি আমি লিখতে পারি এই জায়গায় ক্যালকুলেট কাটাকাটি করলে হবে 10, আর 10 আর 1 11, তার মানে কি 11তম পদটি হবে আমার মধ্যপদ। এত 11তম পদটি আমার কি হয়ে যাবে ভাই, মধ্যপদ হয়ে যাবে। খুব কঠিন কি, খুব কঠিন না। তাহলে এখন আরেকটা কথা হচ্ছে যে এখন তো আমরা জোড়, দেখো টাইপ 3 হচ্ছে মধ্যপদ নির্ণয়, কিন্তু আমরা এখন কি দেখছি, n যদি জোড় হয় তাহলে এই কীভাবে সমাধান করব সেটা দেখছি। এখন তো আমরা আরেকটা কথা লিখতে হবে, টাইপ না, এখন এই টাইপের ভিতরেই যদি n বিজোড় হয় তাহলে আমরা কি করব, যদি n বিজোড় হলে কি করব, n বিজোড় হলে এই টাইপের ভিতরে আমরা লিখব n বিজোড় হলে, মানে কি n বিজোড় হলে আমরা যে সমস্যাগুলো সমাধান করব, তাহলে সেটা কীভাবে করবো, আর সমস্যাগুলো কেমনে থাকবে বলো তো। এই দেখাচ্ছি তোমাকে সমস্যাগুলো কেমনে থাকবে। সমস্যা নাম্বার মনে করো 1, তাহলে সমস্যা নাম্বার 1 যদি দেই তাহলে আমি দিতে পারি এরকম x + 1/x পাওয়ার হচ্ছে তোমার 7, তোমাকে বলবে এত এর বিস্তৃতিতে তুমি কি করতে বলবে বলো তো, এত এর বিস্তৃতিতে মধ্যপদ কত, এটাকে তোমাকে বাহির করতে বলবে, মধ্যপদ কত এভাবে বাহির করতে বলবে বা এইভাবে প্রশ্নটা করা হবে, এই হচ্ছে কথা। তাহলে এখন খুব মজার বিষয়, দেখো এই দেখো আমরা জানিটাকে আমি আগে লিখতেছি, দেখো আমরা কি জানি বলো তো, n তো বিজোড়, ঠিক না, তাহলে n বিজোড় হলে আমরা জানি n বিজোড় হলে মধ্যপদ কয়টা হয়, মধ্যপদ 2টা হয়, n বিজোড় হলে মধ্যপদ 2টি, মধ্যপদ কয়টা হবে, 2টি হবে, তার মানে একটা হবে, তাহলে আমি এইভাবে লিখতে পারি। সুতরাং প্রথম মধ্যপদ, যেহেতু মধ্যপদ 2টি, সুতরাং প্রথম মধ্যপদের সূত্রটা হচ্ছে তোমার n + 1 হচ্ছে 2 এততম পদ। তাহলে আমি এই জায়গায় ক্যালকুলেশনটা করে ফেলতে পারি, এই দেখো n এর মান হচ্ছে 7 যোগ হচ্ছে 1 আলটিমেটলি বাই হচ্ছে 2 ইকুয়াল আমি লিখতে পারি 7 আর 1 8, 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4তম পদ হবে। এই জায়গায় একটা মধ্যপদ হচ্ছে এটা। এখন আরেকটা মধ্যপদ বাহির করি, সুতরাং দ্বিতীয় মধ্যপদও বাহির করতে হবে। তাহলে দ্বিতীয় মধ্যপদের সূত্রটা কেমন, দ্বিতীয় মধ্যপদের সূত্র হচ্ছে n + 3/2। তাহলে এই জায়গায় ক্যালকুলেশন করলে n এর মান হচ্ছে 7, এই যে n এর মান হচ্ছে 7 প্লাস হচ্ছে 3 ডিভাইডেড হচ্ছে 2, তাহলে 7 আর 3 10, 10কে 2 দ্বারা ভাগ করলে হবে 5তম পদ হবে, দ্বিতীয় মধ্যপদটা হবে তোমার 5তম পদ। ওকে, এই হচ্ছে ঘটনাটা, এইভাবে অঙ্ক সমাধান করতে হবে। ওকে, তাহলে আশা করি পারবা, আশা করি এখন তোমাকে যে কোনো বেজোড় সংখ্যা দিয়ে দেখ না কেন তুমি মধ্যপদ নির্ণয় করতে পারবা, ঠিক আছে। তাহলে আর দরকার নাই, ঠিক আছে। শীটের ভিতরে তো আমি HW দিছি, তোমরা করবা, আরও অনেক প্রবলেম সমাধান করাই দিছি, এগুলো করলে এনাফ হুবহু কমন চলে আসবে, এই হচ্ছে কথা। তাহলে এখন আসো আমরা টাইপ নাম্বার কত দেখবো, টাইপ নাম্বার হচ্ছে দাঁড়াও, এখন টাইপ নাম্বার কত 4,
ঠিক না? টাইপ নাম্বার 4-এ কী আছে ভাই? টাইপ নাম্বার 4-এ আছে, একটু লক্ষ্য করো, আমি টাইপ নাম্বার 4টা যদি তোমাকে একটু দেখাই, তা টাইপ নাম্বার 4টা যদি আমি একটু দেখাই, টাইপ 4, আচ্ছা টাইপ 4-এর জন্য আমি নতুন একটা পেজ নিই। টাইপ 4-এর জন্য আমরা নতুন একটা ভালো পেজ নিচ্ছি, হ্যাঁ, অথবা আমি এই জায়গায় এই পেজ দিয়ে একটু করি, পেজ নষ্ট করে লাভ নাই। টাইপ 4-এ হচ্ছে মনে করো এরকম, টাইপ 4টা আমি এইভাবে সাজাইছি, মনে করো 1 + x পাওয়ার হচ্ছে মনে করো n, এত এর বিস্তৃতিতে মনে করো প্রথম 3টি পদ বাহির করতে বলতে পারে, প্রথম 3টি বা 2টি বলতে পারে, প্রথম 3টি বা এরকম বলতে পারে প্রথম 4টি পদ বাহির করো, প্রথম 4টি পদ বাহির করো, অথবা তোমাকে বলতে পারে কি বলো তো, কেবল চতুর্থ পদ বাহির করো, এরকমও বলতে পারে, হ্যাঁ। কেবল মনে করো তোমাকে বললো কেবল দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ পদ বাহির করো, তোমাকে দেখাবো বাহির করো, তোমাকে প্রশ্নটা এরকম করতে পারে। মানে কি টাইপটা হচ্ছে এইভাবে সাজাইছি, 4 নাম্বার টাইপটা হচ্ছে এরকম যে এত এর বিস্তৃতিতে প্রথম 3টি পদ বাহির করো, অথবা প্রথম 2টি পদ বাহির করো, প্রথম 4টি পদ বাহির করো, অথবা বলতে পারে শুধু কেবল দ্বিতীয় পদটা বাহির করে দেখাও, অথবা কেবল তৃতীয় পদটা বাহির করে দেখাও, অথবা কেবল চতুর্থ পদটা বাহির করে দেখো, এরকম প্রশ্ন তোমাকে করতে পারে। যেরকম আমি যে সমস্যা দেখাই, সমস্যা আমি উদাহরণ দিলে তুমি ভালো করে বুঝতে পারতেছ, বা সমস্যার সমাধান করলে তুমি ভালো করে বুঝতে পারতেছ কি সমস্যা। 1 নাম্বার সমস্যা হচ্ছে 1 + x পাওয়ার হচ্ছে -3, তোমাকে বলছে এত এর বিস্তৃতিতে, তোমাকে বলতেছে যে এত এর বিস্তৃতিতে প্রথম 3টি পদ বাহির করো, প্রথম 3টি পদ বাহির করো, প্রথম 3টি পদ কি করতে বলছে ভাই? বাহির করতে বলছে। প্রথম 3টি পদ কি করতে বলছে? বাহির করতে বলছে। ভালো কথা, বাহির করব। তাহলে এখন আসো, তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? তাহলে আমরা সমাধান করতে চাই, হ্যাঁ, তাহলে 2 নাম্বার সূত্রটার কথা যদি মনে থাকে, 2 নাম্বার সূত্রটার কথা যদি মনে থাকে তাহলে খুব ভালো হয়। 2 নাম্বার সূত্রের কথা যদি মনে থাকে, আমরা জানি, একটু দেখো সূত্রটা কেমন ছিল। প্রথম কয়টি পদ? 3টি পদ বাহির করতে বলছে, তার মানে কি 2 নাম্বার সূত্র, এই যে তোমাদেরকে যে আমি সূত্রগুলো লিখে দিয়েছিলাম, ওই 2 নাম্বার সূত্রের প্রথম, যেহেতু প্রথম 3টি পদ বাহির করতে বলছে, তার মানে কি 2 নাম্বার সূত্রের প্রথম 3টি পদ আমি লিখব। দেখো আমরা জানি 1/x পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম 3টি পদ যেহেতু বাহির করতে বলছে, এই জন্য আমি প্রথম 3টি পদ লিখতেছি। প্রথম 3টি পদ, এটা আমরা জানি, প্রথম 3টি পদ তুমি সূত্রের সাথে মিলাই দেখতে পারো। 1 + nx প্লাস হবে তোমার n × n-1 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, আর এই জায়গায় হচ্ছে x করে। দেখো 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ লিখছি, ওকে। সুতরাং আমার বিস্তৃতি কার করতে হবে? এর করতে হবে। তার মানে কি 1 + x এবং n এর জায়গায় কত আছে? -3 আছে। তাহলে এত এর বিস্তৃতিতে প্রথম 3টি পদ কেমন হবে? প্রথমে যে 1 আছে না, এই দেখো এই জায়গায় তো 1 আছে, তাহলে 1টা টিকেই থাকবে, প্লাস তারপর হচ্ছে nx, n এর জায়গায় কত আছে? -3 আছে, তাহলে এই যে n এর জায়গায় -3 বসালাম, x তো xই থাকবে, কারণ x এর জায়গায় তো xই আছে, ওকে, ঠিক আছে, ওকে। আর n এর জায়গায় কত আছে? n এর জায়গায় কত বসাবে? -3 বসাবে, n তোমার -3, আর n এর জায়গায় কত বসাবো? -3 বসাবো, আর -1 আছে, 1 থাকবে, নিচে কত আছে? ফ্যাক্টোরিয়াল 2 আছে, ভালো কথা। আর এই জায়গায় x স্কোয়ার, তো x এর জায়গায় তো x আছে, তাহলে x ই বসবে, আর উপরে স্কোয়ার আছে, সূত্রে স্কোয়ারই থাকবে, ওকে। এই হচ্ছে ঘটনাটা, ওকে। আচ্ছা, তাহলে 1 আছে, 1 রইল, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে, 3 আর x গুণ করলে হবে তোমার 3x, ভালো কথা। আর এই জায়গায় একটু হিসাব নিকাশটা করি, একটু লক্ষ্য করো, ফ্যাক্টোরিয়াল 2কে বাংলায় 2 × 1 লিখা যায়, আর এই পাশে x স্কোয়ার আছে, x স্কোয়ারটা এইভাবে রইলো। এই জায়গায় ক্যালকুলেশনটা করো, এই -3 আছে, ভালো কথা। আর ব্র্যাকেটের ভিতরে কি আছে? -3 -1, তার মানে কত হবে বলো তো? -4 হবে, -4 হবে। এখন ক্যালকুলেশনটা একটু সুন্দর করে করি, 1 - 3x, একটু লক্ষ্য করো তো, এই প্লাসটা কিন্তু এই জায়গায় বহাল থাকবে, কেন বলো তো? এই যে -3 সাথে যখন -4 গুণ করবা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর প্লাসে প্লাসে প্লাসই থাকবে আসলে। আর 3 4 কত হয়ে যাবে বলো তো? 12 হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে 2, আর এই জায়গায় হচ্ছে x স্কোয়ার, ওকে। তাহলে এই জায়গায় লেখা যায় 1 - 3x প্লাস লেখা যাবে 6 দোকানে হচ্ছে 12, এই 6 দোকানে 12, তাহলে লেখা যাবে 6x স্কোয়ার। এটা হচ্ছে তোমার আনসার। এই যে প্রথম 3টি পদ বাহির করো, এই যে বাহির করছে, এই যে 1 নাম্বার পদ, এই যে 2 নাম্বার পদ, এই যে 3 নাম্বার পদ, দেখছো বাহির করছে, এইভাবে বাহির করবো, ঠিক আছে। তাহলে এই সূত্রের সাহায্যে বাহির করছি, প্রথম 3টি পদ বলছে, তাই এই সূত্রের প্রথম 3টি পদ লিখছি, এবং এইগুলোর সাথে মিলায় কাজগুলা করছি। কাজগুলা করার পর আমি এই প্রথম 3টি পদ কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। এই হচ্ছে ঘটনাটা, ঠিক আছে। এর বিস্তৃতিতে প্রথম 3টি পদ এরকম, আর এর বিস্তৃতিতে প্রথম 3টি পদ হচ্ছে এরকম, ঠিক আছে। এর সাহায্যেই তো করলাম, ঠিক না? এই হচ্ছে ঘটনাটা, ওকে। আচ্ছা,
তাহলে এখন আসো আমরা যদি আরেকটা অঙ্ক সমাধান করি। আরেকটা অঙ্ক বলতে আমরা আরও কিছু অঙ্ক সমাধান করব, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। এখন আমরা সমস্যাটা হচ্ছে 2 নাম্বার সমস্যা দেখাচ্ছি। আমি শিটে যেভাবে দিছি তোমাদেরকে এইভাবেই সমাধান করে দিচ্ছি, নো প্রবলেম, তোমরা টেনশন নাই, নো টেনশন। 2 নাম্বার সমস্যা, সমস্যা নাম্বার কত 2 দেখা যাচ্ছে কি না, এটা হচ্ছে মেইন কথা। সমস্যা নাম্বার 2 দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তাহলে 1 মাইনাস মনে করো তোমাকে বললো 1 মাইনাস এক্স পাওয়ার হচ্ছে মনে করো -3, ভালো কথা। তোমাকে বললো এত এর বিস্তৃতিতে বা বিস্তৃতিতে তোমার কি কেবল চতুর্থ পদ বাহির করো। তোমাকে বললো কেবল কি বাহির করতে বলছে, চতুর্থ পদ বাহির করতে বলছে। কেবল আগে বলছিল প্রথম 3টি পদ বাহির করো, এখন বলতেছে কেবল চতুর্থ পদ বাহির করো, কেবল চতুর্থ পদ বাহির করো। আচ্ছা, কেবল চতুর্থ পদটা আমরা বাহির করবো, নো প্রবলেম। ওকে, তাহলে আমরা কি জানি ভাই বলো তো? আমরা জানি, একটু লক্ষ্য করো, আমরা জানি কি, আমরা জানি মনে করো 1 প্লাস এক্স। আমি কিন্তু ইচ্ছা করলে এটাকে 1 মাইনাস এক্স পাওয়ার এন এই সূত্রের সাহায্যেও করতে পারি, ঠিক আছে। তো মাইনাস যেহেতু আছে মাঝখানে, তাহলে মাইনাসের সূত্রের সাহায্যেই করি। তাহলে আমরা জানি 1 মাইনাস এক্স পাওয়ার হচ্ছে এন, এত এর, কারণ আমরা কিন্তু মাইনাসের সূত্র শিখছিলাম। এই দেখো আমরা এরকম সূত্র দুইটা শিখছি, একটা সে এক্স প্লাস 1 পাওয়ার এন, আর একটা শিখছি এন মাইনাস এক্স পাওয়ার এন, এরকম সূত্র শিখছিলাম, মনে আছে কি? হ্যাঁ, তাহলে এত এর বিস্তৃতিতে আমরা জানি এত এর বিস্তৃতিতে কেবল চতুর্থ পদ যেহেতু চাইছে, তাহলে কেবল চতুর্থ পদটা কেমন হবে বলো তো? এটার বিস্তৃতিতে পদগুলো হচ্ছে এরকম 1 মাইনাস এন এক্স, তারপর হচ্ছে প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, তারপর হচ্ছে তোমার এই পাশে এক্স স্কোয়ার, এবং পরের পদটা হচ্ছে মাইনাস দ্বারা, যেহেতু মাইনাসের সূত্র একটা প্লাস হবে একটা মাইনাস হবে, একটা প্লাস হবে পরে একটা মাইনাস হবে মাইনাস দ্বারা। তারপর সূত্রটা হচ্ছে এরকম ছিল এন ইন্টু এন মাইনাস 1, তারপর হচ্ছে এন মাইনাস 2, তারপর নিচে ছিল ফ্যাক্টোরিয়াল 3, এই পাশে ছিল এক্স কিউব, এরকম ছিল। আমি দেখো লিখতেছি কেবল চতুর্থ পদটা। দেখ তুমি যদি আর বিস্তৃতিটা দেখো, মানে প্রথমে তো লিখেই দিছি, তাহলে দেখবো কেবল চতুর্থ পদটা হচ্ছে এরকম এন ইন্টু এন মাইনাস 1, এন মাইনাস হচ্ছে 2, আর নিচে হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3, আর এই জায়গায় কিন্তু একটা মাইনাস আছে, মনে রাখবা এই সূত্রের সামনে অবশ্যই একটা মাইনাস আছে। তুমি দেখবা এই দেখবা চতুর্থ পদের সামনে দেখবা একটা মাইনাস আছে, চতুর্থ পদের সামনে দেখবা তুমি অবশ্যই একটা মাইনাস আছে, আর এই পাশে হচ্ছে এক্স কিউব। এই মাইনাসটা সহ নিতে হবে, মানে কোন পদের সামনে যে পদের সামনে যে চিহ্ন আছে এই চিহ্নটা নিতে হবে। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে তো চিহ্ন দেওয়ার দরকার নাই, আর মাইনাস চিহ্ন থাকলে অবশ্যই তোমাকে দিতে হবে। তাহলে মাইনাস আছে, মাইনাস বসাইলাম। আচ্ছা, ভালো কথা, আমি এখন তো এই কাজটা করবো, এত এর বিস্তৃতি করবো, ঠিক না? তাহলে 1 মাইনাস এক্স পাওয়ার হচ্ছে -3, এত এর বিস্তৃতিতে কেবল চতুর্থ পদ, ঠিক না? তাহলে এই মাইনাস সূত্রে মাইনাস, এই সূত্রে মাইনাস। এখন এনের জায়গায় কত আছে বলো তো? -3 আছে, ভালো কথা। এনের জায়গায় কত আছে বলো তো? -3 আছে, -1, ওকে ভালো কথা। এনের জায়গায় কত আছে বলো তো? -3 আছে, আর অটোমেটিকলি -2 আছে, ভালো কথা। আর নিচে হচ্ছে কত ফ্যাক্টোরিয়াল কত থাকার কথা? 3 থাকার কথা, আর এই পাশে এক্স কিউব। এই দেখো এক্সের জায়গায় তো এক্সই আছে, তাহলে মানে কি এই জায়গায় এক্স কিউবই হবে। ওকে, আচ্ছা হইলো। তাহলে মাইনাস, এখন এই জায়গায় ক্যালকুলেশনটা করি, ফ্যাক্টোরিয়াল 3কে বাঙালি 3 ইন্টু 2 ইন্টু 1 হবে, ভালো কথা। আর এই জায়গায় তুমি দেখো এই যে -3 আছে, আপাতত এইভাবে রইলো। এই জায়গায় ক্যালকুলেশন করলে -4 হবে, এই জায়গায় ক্যালকুলেশন করলে মাইনাস কত হবে? 5 হবে, আর এই জায়গায় তো এক্স কিউব আছেই, তাহলে মাইনাস আছে, মাইনাস রইলো। এখন এই জায়গায় গুণ করি, এই নিচে হবে তোমার 6, ভালো কথা। এই দেখো মাইনাসের গুণটা আগে করি, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, তার মানে একটা মাইনাস থাকবে। আর 3 4 12, 5 12 60, ওকে এটা সুন্দর। এই পাশে হচ্ছে এক্স কিউব আছে, এটাও খুব ভালো। এখন এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর এই দেখো এই মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস লেখা লাগবে না। আর 6 দ্বারা 60কে কাটলে হবে 10, 10-এর সাথে এক্স কিউব গুণ করলে হবে তোমার 10 এক্স কিউব। এই হচ্ছে তোমার আনসার, ঠিক আছে? ওকে, তাহলে আমি কি লিখলাম? এত এর বিস্তৃতির শুধু কেবল চতুর্থ পদটাই লিখলাম, এবং চতুর্থ পদের সামনে দেখবো একটা মাইনাস আছে, এই মাইনাস সহ নিতে হবে, ঠিক আছে? এবং জাস্ট আমি কি করলাম, এই দেখো এনের জায়গায় এনের মান বসাইলাম, এই এনের জায়গায় দেখো এনের মান বসাইলাম, এই এনের জায়গায় জাস্ট এনের মানটা বসাইলাম, আর কিচ্ছুই করি নাই কিন্তু। আর নিচে সূত্র অনুসারে ফ্যাক্টোরিয়াল 3 থাকার কথা, ফ্যাক্টোরিয়াল 3 আছে, এক্স কিউব এই জায়গায় যেহেতু এক্স আছে, এই দেখো এই জায়গায় এক্স আছে বিধায় এই জায়গায় এক্স কিউব হয়েছে। তাহলে এই জায়গাটার মধ্যে কি আছে দেখো তো? যদি এই জায়গাটার ভিতরে এ থাকতো তাহলে এই জায়গায় এক্সের জায়গায় কিন্তু যদি এই জায়গার ভিতরে এ থাকতো তাহলে আমি এই জায়গায় এ কিউব লিখতাম। এই জায়গাটার ভিতরে যদি এ থাকতো তাহলে আমি এই জায়গায় এ কিউব লিখতাম। এই জায়গায় যদি পি থাকতো এই জায়গায় পি কিউব লিখতাম। দেখো সূত্রে এই জায়গায় এক্স আছে বিধায় তো এই জায়গায় সূত্রে এক্স কিউব হয়েছে। যদি এই জায়গায় এ থাকতো তাহলে সূত্রে কী থাকতো? এ কিউব থাকতো না, এরকম। এটা বুঝতে হবে। মনে করো এক্সের জায়গায় যে সবসময় এক্সে থাকবে এরকম না, এই জায়গায় এও থাকতে পারে। এ থাকলে আমরা এ কিউব লিখবো, জাস্ট আগে এক্স
এক্স আছে এক্স কিউব লিখছি, এই জায়গায় আছে এ কিউব লিখবো, সহজ হিসাব। এই কথাগুলো বুঝতে হবে, ঠিক আছে, এই কথাগুলো বুঝতে হবে। এই হচ্ছে ঘটনাটা। আচ্ছা, তাহলে তাহলে আমরা আরেকটা সমস্যা সমাধান করব, যদি ওইটা তোমাদের কাছে জটিল মনে হতে পারে, কিন্তু খুব সহজ। দেখো তো সমস্যা আমরা আরেকটা সমাধান করতেছি, দেখতে যত কঠিন লাগে কিন্তু আসলে তোমার মনে করো সমাধান করতে কিন্তু খুব সহজ। কি সমস্যাটা দেখো তো, একটু লক্ষ্য করো। 1 - x/8, ওকে। পাওয়ারটা কত? পাওয়ারটা হচ্ছে তোমার হাফ, পাওয়ারটা হচ্ছে তোমার হাফ, ওকে, হাফ। তারপর তোমাকে বলছে এত এর বিস্তৃতিতে প্রথম দুটি পদ বের করো। এত এর বিস্তৃতিতে তোমাকে বলতেছে এত এর বিস্তৃতিতে প্রথম কয়টি পদ? প্রথম দুইটি পদ বের করো, দুইটি পদ বের করো বলতেছে, প্রথম দুইটি পদ বের করো বলতেছে। আচ্ছা, বের করবো, নো প্রবলেম। তাহলে সমাধান কথাটা লিখতেছি, হ্যাঁ, সমাধান কথাটা লিখতেছি, ভালো কথা। এবং আমরা জানি, আমরা কিন্তু একটা সূত্র জানি, আমরা সূত্র তিনটাই জানি। যাই হোক, আমরা কিন্তু a প্লাস এক্স পাওয়ার এন এর সূত্র জানি, 1 প্লাস এক্স পাওয়ার এন এর সূত্র জানি, 1 মাইনাস এক্স পাওয়ার এন এর সূত্র জানি। তুমি এই সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান করতে পারবা, এটা সাহায্য করতে পারবা, তুমি এইটা সাহায্য করতে পারবা। দেখো এটার সাথে এটা চেহারা মিল আছে বিধায় আমি এই সূত্রের সাহায্যেই করব। তাহলে 1 মাইনাস এক্স পাওয়ার হচ্ছে এন, আমরা জানি এত এর বিস্তৃতিতে, এত এর বিস্তৃতিতে প্রথম দুইটি পদ বাহির করতে বলছে, ঠিক না? তাহলে প্রথম দুইটি পদ কেমন বলো তো? প্রথম দুইটি পদ হচ্ছে 1 মাইনাস এন এক্স, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এবং দ্বিতীয় পদের সামনে কিন্তু অবশ্যই মাইনাস আছে, ওকে। আচ্ছা, তাহলে 1 তো 1ই থাকবে, নো প্রবলেম। এখন এন একটু লক্ষ্য করো, এন এর জায়গায় কত আছে দেখো তো। আচ্ছা দাঁড়াও, সুতরাং আমার তো এর বিস্তৃতি করতে হবে, ঠিক না? তাহলে 1 মাইনাস x/8, ওকে, পাওয়ার হচ্ছে হাফ। এত এর বিস্তৃতিতে প্রথম দুটি পদ কেমন হবে? দেখো দেখো সূত্রে 1 আছে, আমি এই জন্য 1 লিখছি, এমন ঘটনাটা এমন নয়, এই জায়গায় তো 1-এ আছে, দেখো সূত্রে 1 আছে, এই জায়গায় তো 1-এ আছে, তাহলে এই যে 1-এ থাকবে, ওকে, 1-এ থাকবে। তারপর এই সূত্রে মাইনাস আছে, আমার মাইনাসে দিতে হবে, এই জায়গায় তো মাইনাসে আছে, ভালো কথা। এন এক্স, এন মানে কত? হাফ, আর এক্স তো এক্সই থাকবে, কিন্তু এক্স এক্স থাকবে না। দেখো এক্সের জায়গায় আছেটা কি বলো তো? এক্সের জায়গায় আছে কি দেখো তো, এক্সের জায়গায় কিন্তু এখন এক্স নাই। এই দেখো আগে এক্স ছিল, এই জায়গায় এক্স হয়েছে, ভালো কথা, কিন্তু এক্স এখন এক্সের স্থানে কি আছে? x/8 আছে, তাহলে x/8টা হচ্ছে আসলে আমার এখন এক্স, এটা বুঝতে হবে। তাহলে x/8টা হচ্ছে আমার এক্স, কথা বুঝছো? এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে 1 আছে, 1 রইলো, তাহলে উপরে এক্স থাকবে, নিচে হবে 8 দোকানে কত বলো তো? 16 হবে। তাহলে আলটিমেটলি এটা হবে তোমার আনসার। এই যে প্রথম দুইটি পদ বাহির করতে বলছে না, এটা হচ্ছে প্রথম পদ, আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় পদ। এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে তোমার দ্বিতীয় পদ, কথা বুঝছো? এই হচ্ছে কথা। দেখো সূত্রে দেখো এক্স, এক্স কেন সূত্রে এক্স আছে কেন? এই জায়গায় এক্স আছে, এই জায়গায় এক্স আছে, কিন্তু দেখো আমার প্রশ্নে কিন্তু এক্সের জায়গায় আছে কি? x/8, তাহলে x/8টা হচ্ছে আসলে আমার এক্স। দেখো এক্সের জায়গায় আমি আসলে এক্সেই বসাইছি, আমার যে এক্সটা আছে আমি এক্সটাই বসাইছি, এই হচ্ছে কথা, বুঝছো? আর কিছু না। এখন নর্মালি ক্যালকুলেশন করে 1 তো 1ই থাকবে, এই জায়গায় ক্যালকুলেশন করলে এক্স 1 গুণ করলে এক্স হবে, আর 2 আর 8 গুণ করলে হবে 16, আর মাইনাস তো মাইনাসই। তাহলে মানে কি এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, আমাকে দুইটি পদেই, প্রথম দুইটি পদেই বাহির করতে বলছে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনাটা। যদি তোমাকে প্রশ্ন করতো যে কেবল চতুর্থ পদ বাহির করো, তোমাকে যদি প্রশ্ন করতো কেবল কি বাহির করো? চতুর্থ পদ বাহির করো, কেবল চতুর্থ পদ যদি তোমাকে বাহির করতে বলতো, তাহলে তুমি কি করতো? তাহলে তুমি কি করতে বলো তো? কেবল চতুর্থ পদ যদি বাহির করতে বলতো, তাহলে তুমি লিখতে এরকম, মনে করো এই যে আমি এই সূত্রটা লিখতেছি না, আচ্ছা আমি এই সূত্রটাই লিখি, সমস্যা নাই, আমি সব A to Z লিখি। যে আমরা জানি 1 প্লাস এক্স, সরি 1 মাইনাস, মাইনাসের সূত্র যদি ইউজ করতেছি, ঠিক না? তাহলে 1 মাইনাস এক্স পাওয়ার এন এর বিস্তৃতিতে চতুর্থ পদ, শুধু চতুর্থ পদটা লিখবো আর কি। চতুর্থ পদের সূত্রে তুমি দেখবা মাইনাস আছে, চতুর্থ পদের সামনে একটা মাইনাস আছে, আর চতুর্থ পদটা হচ্ছে এরকম n × n-1, আর n মাইনাস হচ্ছে তোমার 2, আর হচ্ছে নিচে হবে ফ্যাক্টোরিয়াল 3, আর এই পাশে হবে x3, এটা হচ্ছে তোমার চতুর্থ পদ। তুমি দেখো, সুতরাং তুমি কার বিস্তৃতি করবা? এর বিস্তৃতিতে তুমি চতুর্থ পদ বাইর করতে চাচ্ছ, তার মানে কি 1 মাইনাস x/8 পাওয়ার হচ্ছে হাফ, এত এর বিস্তৃতিতে তুমি চতুর্থ পদ বাইর করতে যাচ্ছ, তাহলে মাইনাস তো মাইনাস থাকবে, নো প্রবলেম। একটু লক্ষ্য করো তো, এন এর জায়গায় কি বসবে? হাফ বসবে, এই হাফ বসাইলাম। এন এর জায়গায় কি বসবে? হাফ বসবে, মাইনাস আছে 1। এন এর জায়গায় কি বসবে? হাফ বসবে, মাইনাস আছে 2, আর নিচে ফ্যাক্টোরিয়াল 3 আছে, তো ফ্যাক্টোরিয়াল 3 থাকবে, আর x3, এক্সের জায়গায় আমার আছে এটা কি বলো তো? x/8, তাহলে এই জায়গায় x/8, দেখো এই জায়গায় x আছে, এই জায়গায় x আছে, ভালো কথা, কিন্তু আমার তো x এর জায়গায় x/8 আছে, তাহলে x/8 হচ্ছে আমার x, এটা হচ্ছে হোল কিউব, ওকে।
তাহলে কেমন হবে ঘটনাটা বলো তো? 1 ভালো কথা, সরি মাইনাস মাইনাস আছে ভালো কথা। তাহলে এখন তোমার ঘটনাটা কেমন হবে বলো তো? এই জায়গায় যদি ক্যালকুলেশনটা করো তাহলে এই জায়গায় তোমার হাফ আছে ভালো কথা, এবং হাফ থেকে 1 বিয়োগ করলে জায়গায় মাইনাসের হাফ থাকবে, এটাও খুব সুন্দর কথা। হাফ থেকে 2 গেলে কী থাকবে বলো তো? এই জায়গায় ক্যালকুলেশন করলে কী থাকবে বলো তো? যদি লসাও করো তাহলে লসাগু হবে তোমার, এই জায়গায় হবে লসাগু 1 - 4, মানে কি এই জায়গায় থাকবে তোমার, এই জায়গায় থাকবে -3/2 থাকবে, এরকম থাকবে। আর নিচে হচ্ছে 3 × 2 × 1 এরকম থাকবে, ঠিক আছে। আর এই পাশে কি থাকবে, এটাকে যদি একটু ভাঙ্গি তাহলে উপরে হবে x³ আর নিচে হবে 8³ ঘটনাটা এরকম না? ঘটনাটা এরকম, ওকে। আর কিছু করার দরকার নেই, তুমি এই জায়গায় আনসার দিলে দিতে পারবা, তুমি এই জায়গায় আনসার দিলেও দিতে পারবা। কেবল চতুর্থ পদ তোমার এই জায়গায় আনসার দিয়ে দেবে, আর কিছু করার দরকার নাই। অথবা তুমি যে আরও কাজ করতে চাও তাহলে 3 দুগুণে 6, 6-এর সাথে 8³ গুণ করতে পারো এবং উপরে এইগুলাকে এইভাবে রেখে দিতে পারো। মানে কি বলছি, তুমি এই জায়গায় আনসার দিয়ে দেবা, নো প্রবলেম। এই যে মাইনাস আছে মাইনাস রইলো, তুমি এই 3 দুগুণে 6 আছে না, এই যে 3 × 2 × 1, 3 দুগুণে 6 আছে না, 6-এর সাথে 8³ গুণ করলা। মানে হচ্ছে তোমাকে যদি একটু বিষয়টা বুঝাই দিই, মনে করো 8³ এই দেখো 8 পাওয়ার 3 নিচের সাথে নিচের গুণ করা গুণ অবস্থায় আছে না, তাহলে 6 গুণ করো, 6 গুণ করলে হবে তোমার এই যে নিচে হবে 3072। আর উপরে কি আছে, উপরে আছে দেখো এই জায়গায় হাফ আছে, এই জায়গায় -1/2 আছে, এই জায়গায় আছে তোমার -3/2 আছে, আর এই জায়গায় এসে x³ আছে। এটা আনসার এভাবে দিতে পারো অথবা এই জায়গায় আনসার দিতে পারো, নো প্রবলেম, একই কথা, ওকে। আশা করি বুঝছো, আশা করি এইটুকু বুঝছো। তাহলে আমরা কি করলাম, 4টা টাইপ, কয়টা টাইপ শেষ করলাম বলো তো? টাইপ 4টা শেষ করছে, হ্যাঁ আমরা কিন্তু টাইপ 4টা শেষ করছি, এবং 4টা টাইপেরই অতি সংক্ষিপ্ত আছে, এর বাইরে আর নাই। এই 4টা টাইপের অতি সংক্ষিপ্ত করলে হবে, এই 4টা টাইপের অতি সংক্ষিপ্ত করলে তোমার হয়ে যাবে। এ হচ্ছে ঘটনাটা, ওকে। আচ্ছা ভালো কথা। এখন আসো আমরা সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্ন সমাধান করব। এখন আমরা সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্ন সমাধান করব এবং 5 মিনিট অবশ্যই রেস্ট নিয়ে সমাধান করব, ঠিক আছে। আমরা সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্ন সমাধান করব, ঠিক আছে। 5 মিনিট কি নিব, রেস্ট নিব, ওকে। আচ্ছা ওকে, এখন আসো আমরা সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্ন সমাধান করব, ঠিক আছে। সংক্ষিপ্ত বা রচনামূলক, কলমটা কোথায়? এখন আসো আমরা সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্ন কি করব, সমাধান করব। একটু লক্ষ্য করো, টাইটেল হচ্ছে এরকম যে সংক্ষিপ্ত বা রচনামূলক, সংক্ষিপ্ত বা রচনামূলক। মোট কথা এখন আমরা যে প্রশ্নগুলো সমাধান করব এইগুলা সংক্ষিপ্ত হিসেবে আসে, রচনামূলক হিসেবে আসে, যাহা সংক্ষিপ্ত তাহাই রচনামূলক, ওকে। এই হচ্ছে ঘটনাটা। তাহলে আমরা টাইপ নাম্বার কি ধরবো, টাইপ হচ্ছে 1, টাইপ নাম্বার 1 সংক্ষিপ্ত বা রচনামূলকের জন্য এখন টাইপ 1 শুরু হচ্ছে, হ্যাঁ টাইপ 1 শুরু হচ্ছে। আচ্ছা টাইপ 1-এ কি আছে, টাইপ 1টা হচ্ছে এরকম যে এইভাবে মনে রাখবা যে a + x পাওয়ার n এর বিস্তৃতিতে r+1তম সূত্রের সাহায্যে r+1তম পদের সূত্রের সাহায্যে সহগ নির্ণয়, জাস্ট এইটুকু টাইটেল দিলাম, সহগ নির্ণয়। আমরা সহগ নির্ণয় করব, প্রশ্ন দেখলেই বুঝবা। তাহলে আসো সমস্যা নং 1, সমস্যা নং 1। এখন প্রশ্ন দেখলেই তুমি বুঝবা আসলে কেমন প্রশ্ন হবে। মনে করো প্রশ্নটা হচ্ছে এরকম, তোমাকে প্রশ্নটা করছে এরকম যে x² প্লাস তারপর হচ্ছে a² বাই হচ্ছে x পাওয়ার হচ্ছে 5। প্রশ্নটা হচ্ছে এরকম, বলছে এত এর বিস্তৃতিতে x এর সহগ নির্ণয় করো, x এর সহগ কি করো, নির্ণয় করো। এই হচ্ছে প্রশ্ন, x এর সহগ তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে, নো প্রবলেম, আমরা সব পারবো। তাহলে একটা কথা মনে রাখবা, x এর সহগ নির্ণয় করতে বলুক বা x⁻10 এর সহগ নির্ণয় করতে বলুক বা x⁵ এর সহগ নির্ণয় করতে বলুক বা x বর্জিত পদের মান বাহির করতে বলুক, যাই বলুক না কেন আমরা কিন্তু এই সূত্রের r+1তম পদের সূত্রটা ব্যবহার করব, মানে কি এর বিস্তৃতিতে r+1তম পদের সূত্রটাই ব্যবহার করব, ঠিক আছে। এই কথাটা মাথায় রাখবা, এই হচ্ছে ঘটনাটা। এই কথাটা কি রাখবা বললাম, তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আসো আমি সূত্রটা আগেই লিখব, প্রত্যেকটা অঙ্কে আমি এই সূত্রগুলো লিখি নিরাপত্তার সাথে। আমরা জানি a + x পাওয়ার হচ্ছে n গুলা হয়ে যাচ্ছে নাকি,
ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। পাওয়ার হচ্ছে n, এত এর বিস্তৃতিতে r প্লাস 1, এটা কিন্তু r, হ্যাঁ r প্লাস 1 তম পদ। সূত্র আমরা শিখছি না প্রথমে? হ্যাঁ, NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, শিখছি না? হ্যাঁ শিখছি। এখন আমার কার বিস্তৃতিতে x এর সহগ বাহির করতে হবে? প্রথমে এই সূত্রটা আমরা লিখবো, এর সাহায্যে কাজটা করব। এর বিস্তৃতি করতে হবে, তাহলে তুমি এইটাকে লিখো x স্কোয়ার প্লাস s স্কোয়ার বাই x পাওয়ার হচ্ছে 5। এত এর বিস্তৃতিতে আমরা কি বাহির করব? x এর সহগ বাহির করব। তাহলে প্রথমে আমরা r প্লাস 1 তম পদের সাহায্যে দেখি কি হয়। দেখো x এর সহগ বাহির করতেছি। ওকে, n, এই দেখো দেখো জাস্ট এইটুকু জায়গা, এই দেখো এইটুকু জায়গায় আমরা এখন যেটা দিছে, যে প্রশ্নটা দিছে এই প্রশ্নটা লিখলাম। আর সব তো ঠিকই আছে, সব তো ঠিকই লিখছি। ওকে, এখন আমরা এর সাহায্যে এটাকে ফোকাস করে করে কাজ করব। দেখো সূত্রে n আছে, আমার n কত 5, তাহলে আমি দেবো 5। c আছে, ভালো কথা, r আছে, আমার এই জায়গায় r এই দিতে হবে, কারণ r এর মান তো আর কিছু নাই, আর তো আরই। ওকে, a টু দি পাওয়ার সূত্রে কি দেখো তো, একটু লক্ষ্য করো, এই জায়গায় a টু দি পাওয়ার n মাইনাস r আছে। আমার সূত্রে এই দেখো এর স্থানে কি আছে বলো তো? x স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ারটা হচ্ছে আমার a, x স্কোয়ারটা হচ্ছে আমার a। সূত্রে আছে a টু দি পাওয়ার n মাইনাস r, সূত্রে a আছে বিদায় এই জায়গায় a আসছে। আর আমার প্রশ্নে এর জায়গায় আছে কি x স্কোয়ার, তাহলে x স্কোয়ারটা আসলে আমার a, বসাইলাম a, তারপর n মাইনাস r, nটা কত? nটা হচ্ছে 5, তার মানে কি 5 মাইনাস r হবে। ওকে, তারপর আছে x টু দি পাওয়ার r। দেখো তো x সূত্রে আছে x, কিন্তু আমার প্রশ্নে x এর জায়গায় আছেটাকে, এইটুকু জিনিস আমার x এর জায়গায় আছে, এই x এর জায়গায় এইটুকু জিনিস আছে, তার মানে কি এই টোটাল জিনিসটা হচ্ছে আমার x। তাহলে আমি লিখতে পারি s স্কোয়ার বাই হচ্ছে x, এইটা হচ্ছে আমার x, তার উপরে পাওয়ার কত দিতে হবে? r দিতে হবে। কে বলছে? সূত্র বলছে। ওকে, ভালো কথা। তাহলে 5cr আছে, এইভাবে থাকবে। এখন তুমি একটু ক্যালকুলেশন করো, এটাও পাওয়ার, এটাও পাওয়ার, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়, তাহলে এক্সেই থাকবে। এখন 2 দ্বারা 5কে গুণ করলে হবে 10, মাইনাস আছে মাঝখানে দিলাম এই যে মাইনাস, 2 দ্বারা rকে গুণ করলে হবে 2r। কথা ঠিক আছে কিনা? হ্যাঁ। এখন এই জায়গায় কি হবে তুমি একটু লক্ষ্য করো, এইটুকু জিনিসকে দেখো s স্কোয়ার বাই x, এইটুকু জিনিসকে আমি কীভাবে লিখতে পারি বলো তো? এই স্কোয়ারটা উপরের মান না, তাহলে এটাকে এইভাবে শুধু লিখতে পারি, লিখলাম। আর এক্সটা নিচের মান না, তাহলে নিচের মান যেহেতু, তাহলে এক্সটাকে এইভাবে লিখতে পারি 1/x, সে নিচে আসে, এই জন্য এটাকে এইভাবে লিখতে হবে। এখন এই টোটাল জিনিসটার উপরে পাওয়ার কে ছিল? আর ছিল। পাওয়ার কে ছিল? আর ছিল। তুমি এই জিনিসটাকে কয়টা টুকরা করছো? 2টা টুকরা করছো, তাহলে 2টা টুকরার উপরেই তোমার এই পাওয়ার আরটাকে দিতে হবে। তুমি যদি এই জিনিসটাকে 1 কোটি টুকরাও করো, তাহলে 1 কোটি টুকরার উপরে এই পাওয়ারটা, প্রত্যেকটা টুকরার উপরে এই পাওয়ারটা দিতে হবে। যেহেতু এটাকে তুমি 2টা টুকরা করছো, তাহলে 2টা টুকরার উপরে এই পাওয়ারটা দিতে হবে। দিলা। এই কাজগুলা বা এই কথাগুলো মনে রাখবা, এগুলো খুব উপকারী কথা। আর এই পাশে কি আছে? এক্স আছে, ভালো কথা, 10 মাইনাস 2r আছে, এটা খুব সুন্দর। ওকে, এখন দেখো এ আছে, এ রইল, এই পাওয়ারে পাওয়ারে গুণ করো, 2-র সাথে আর গুণ করলে হবে তোমার 2r, ভালো কথা। আর 1/x, এটাকে আমি কি লিখতে পারি? x ইনভার্স, মানে কি x টু দি পাওয়ার -1 লিখতে পারি। এটা কিন্তু শিখাইছি প্রথমেই। আর উপরে আর আছে, আর রইল। এখন আমি কি লিখতে পারি? 5cr লিখতে পারি, যা আছে তাই। আর x টু দি পাওয়ার 10 মাইনাস 2r আছে, এইভাবেই রইল। a টু দি পাওয়ার 2r আছে, নো প্রবলেম। এখন তুমি দেখো x আছে, x রইল, পাওয়ারে পাওয়ারে গুণ করো, x এর উপরে পাওয়ার হচ্ছে -1, তার উপরে পাওয়ার হচ্ছে r, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করো, আই মিন -1-এর সাথে r গুণ করলে হবে তোমার মাইনাসের r, এইগুলো কিন্তু r। ওকে, আচ্ছা। এখন আমার কাজ কি? এখন একটা মেইন কাজ আছে। এখন এই x আছে, দেখো তুমি এই যে x ব্যতীত আর বাকি জিনিসগুলোকে একসাথে করো, মানে 5cr আর হচ্ছে a টু দি পাওয়ার 2r, এইগুলোকে একসাথে করলাম। এখন x এর হিসাবটা করবো। দেখো এই দেখো x হচ্ছে বেস, এটা হচ্ছে পাওয়ার, x হচ্ছে বেস, এটা হচ্ছে পাওয়ার, এবং এরা কি হিসাবে আছে? দেখো এটা এরা সবাই তো গুণাকারে আছে, তাহলে দেখো এরা গুণাকারে আছে, তাহলে বেস যেহেতু সেম, দেখো বেস যেহেতু সেম, তুমি লক্ষ্য করো বেস কিন্তু সেম, তাহলে বেস সেম থাকলে একটা বেস কমন নিতে পারি। এবং যেহেতু তারা গুণাকারে আছে, তাহলে উপরে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে, সূচকের নিয়মে। বেস সেম থাকলে একটা বেস কমন নিবা এবং উপরে পাওয়ারগুলো কী হয়? যোগ হবে। তাহলে মানে কি এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা যোগ হবে, তার মানে কি 10 মাইনাস 2r, এটা হচ্ছে এই একটা পাওয়ার, এর সাথে যোগ হবে কি বলতো? এই পাওয়ারটা কত? এই পাওয়ারটা হচ্ছে মাইনাসের, আর এই যোগ করলাম। তাহলে আমি লিখতে পারি 5cr a টু দি পাওয়ার হচ্ছে 2r। ওকে, ভালো কথা। x আছে, x রইল,
এই জায়গায় ক্যালকুলেশন করলে 10 মাইনাস হচ্ছে 2r তো আছে, প্লাসে মাইনাসে আর মানে কি মাইনাস আর। এই জায়গায় যদি সুন্দর করে আমি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে 5cr এ টু দি পাওয়ার 2r তো তোমার আছেই, আর এই জায়গায় পাওয়া যাবে x টু দি পাওয়ার কত পাওয়া যাবে 10, তো 10ই থাকবে। আর এই জায়গায় ক্যালকুলেশন করলে -2r আর মাইনাস আর মানে হচ্ছে -3r। ওকে, এই কাজ আমার হইল, এই কাজ আমার হইল। এখন কথা হচ্ছে তোমাকে কি বাহির করতে বলছে, এক্স এর সহগ বাহির করতে বলছে। এক্স এর সহগ, এক্স এর সহগ মানে বুঝো এক্স এর সহগ কোনটা বলো তো? মনে করো 4x লিখলাম, তাহলে বলো তো তোমাকে যদি প্রশ্ন করা হয় এই জায়গায় এক্স এর সহগ কোনটা, এক্স এর সাথে যে থাকবে সে হচ্ছে এক্স এর সহগ, রাইট? তাহলে এক্স এর সহগ মানে হচ্ছে তোমার এক্স এর সহগ মানে হচ্ছে এক্স এর সাথে যে থাকবে এটা হচ্ছে এক্স এর সহগ, এইটা হচ্ছে এক্স এর সহগ। কিন্তু তোমার তো এই জায়গায় এক্স বলতে কোনো কিছু নাই, এই জায়গাটা তোমার এক্সই নাই। একটা কথা মনে রাখবা, এগুলো বেসিক। এক্স এক জিনিস আর এক্স স্কোয়ার কিন্তু আরেক জিনিস। এক্সের সাথে কি এক্স স্কোয়ারে তুমি তুলনা করতে পারবা না। এক্স আর এক্স স্কোয়ার কি এক জিনিস? জীবনেও না। এ এক জিনিস আর এস স্কোয়ার আরেক জিনিস, এস স্কোয়ার এক জিনিস, এ টু দি পাওয়ার 4 আরেক জিনিস। কথা ঠিক আছে কিনা? তোমাকে বলছে কি ভালো করে বুঝবা, তোমাকে বলছে এক্সের সহগ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে এক্সের সাথে যা থাকবে সেটা হচ্ছে এক্সের সহগ। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় তো এক্সই নাই, কারণ এই তুমি বলতে পারো এক্স তো আছেই না, বা এক্স নাই। এক্স হচ্ছে শুধু এক্স, তার উপরে পাওয়ার থাকবে 1, এটা হচ্ছে এক্স। এক্স হচ্ছে শুধু এক্স, তার উপরে পাওয়ার থাকবে 1, এটা হচ্ছে এক্স। কিন্তু এক্সের উপরে পাওয়ার 2 আছে, এটাকে তুমি এক্স বলতে পারো না। তাহলে দেখো আমার এক্সের সহগ বাহির করতে হবে, তুমি প্রশ্নটা লক্ষ্য করো, এক্সের সহগ বাহির করতে হবে, কিন্তু এই পদে কিন্তু এক্স নাই। তার মানে কি এই পদে এক্স আনতে হবে, তারপর আমার এক্সের সহগ বাহির করতে হবে। এই পদে কি আনতে হবে? এক্স আগে আনতে হবে। তাহলে কিভাবে আনবা? এই পদে আমার মানে এক্স, শুধু এক্স আনতে হবে, তাহলে তো এক্সের সহগ আমি পাবো। তাহলে আমরা কি লিখতে পারি? এটা কি পদ বলো তো? তোমাকে যদি বলি এই দেখো এটা কি পদ, আর প্লাস অন্তম পদ না? এই দেখো এত বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদ সমান সমান এটা পাইছো, দেখো আর প্লাস অন্তম পদ সমান তো এটা পাইছো। তাহলে আমি কি লিখতে পারি? সুতরাং আর প্লাস 1 তম পদ সমান তো আমি এটা পাইছি, ঠিক না? এখন আমি কি লিখতে পারি? আমার তো এই জায়গায় এক্স আনতে হবে, কারণ এক্সের সহগ দরকার। আর প্লাস, দেখো আমি লিখতেছি, দেখো আর প্লাস 1 তম পদে মানে কি এই পদে আর প্লাস অন্তম পদ মানে তো এই পদটা, তাহলে আর প্লাস অন্তম পদে এক্স থাকবে, এক্স থাকবে যদি আমরা একটা কাজ করি। কি কাজ করি? এই পদে এক্স আনা যাবে, মানে কি এই পদে এক্স থাকবে বা এই পদে এক্স আনা যাবে যদি কি করা যাবে? এই দেখো এই জায়গায় এক্স কখন থাকবে, দেখো এক্স কখন থাকবে বলো তো? যদি এইটুকু সমান যদি 1 হইতো, এইটুকু সমান যদি 1 হইতো, মানে কি এইটুকু সমান 1 মানে হচ্ছে আমি এই জায়গায় এক্স টু দি পাওয়ার 1 বসাইতে পারতাম। এইটুকুর জায়গায় যদি 1 থাকতো আর কি, মানে এইটুকু সমান 1 কথাটার মানে হচ্ছে এইটুকুর পরিবর্তে যদি তোমার 1 থাকতো বা 1 হইতো, তাহলে তো এই জায়গায় এক্স থাকতো। মানে এইটুকুর পরিবর্তে যদি 1 থাকতো, তার মানে কি এক্স টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আসলে এক্স, ঠিক আছে? তাহলে এই পদে এক্স থাকবে কোন শর্তে থাকবে? যদি এইটুকু জিনিস সমান 1 হয় তাহলে, ঠিক আছে? এগুলো কিন্তু বোঝানোর সাথে করতেছি, তোমরা আবার এইসব করো না। তাহলে এই পদে এক্স থাকবে কখন? যদি এইটুকু সমান 1 লিখতে পারি বা এইটুকু সমান যদি 1 হয়, তাহলে কিন্তু এই পদে এক্স থাকবে, ঠিক না? এই পদে এক্স থাকবে, কারণ এই পদে এক্স আনতে হবে। তাহলে এক্স মানে হচ্ছে তোমার আসলে এরকম এক্স, মানে যার উপরে পাওয়ার 1 হবে, এটা হচ্ছে এক্স, এক্স টু দি পাওয়ার 1 যে কথা, এক্স সেম কথা। তাহলে এই পদে এক্স থাকবে কোন সত্ত্বে? এইটুকু জিনিস সমান সমান যদি 1 হইতো তাহলে এই জায়গায় এক্স থাকতো। তাহলে আমি এই সত্যটা অ্যাপ্লাই করবো। তাহলে 10 - 3r ইকুয়াল কত হইতে হবে? এই জায়গায় এক্স থাকতে গেলে 1 হইতে হবে। তাহলে আমি এই জায়গায় যদি ক্যালকুলেশনটা করি, তাহলে তুমি একটু লক্ষ্য করো, -3r আছে, এটা রইলো, 1 আছে, 1 রইলো, 10কে এই পাশে ট্রান্সফার করলে -10 হবে। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি -3r ইকুয়াল আমি লিখতে পারি -9, এটা কাটো, তাহলে আমি লিখতে পারি r ইকুয়াল আমি লিখতে পারি 9/3। সুতরাং আমি লিখতে পারি r ইকুয়াল লিখতে পারি 3, কারণ এই জায়গায় কাটাকাটি করলে 3 হবে। r এর মান কত? 3। তাহলে আমি এখন r এর মান 3 পেয়ে গেছি, দেখো r এর মান কিন্তু 3 পেয়ে গেছে। তাহলে আমি কি লিখতে পারি? সুতরাং এই r + 1 তম পদটাকে আমি কীভাবে লিখতে পারি? সুতরাং r + 1 বা এই দেখো আর এর কিন্তু এখন একটা মান পাইছি, দেখো আগে কিন্তু আর এর মান আমি জানতাম না, কিন্তু এখন কিন্তু আর এর মান আমি জানি। আর এর মান কত? 3। তাহলে আর এর জায়গায় 3 বসাও, 3 + 1 তম পদ ইকুয়াল, এখন তুমি দেখো আর এর মান কিন্তু তুমি জানো। এখন তুমি একটা কাজ করো, এই যে 5 আছে তুমি 5এই লিখবা, সি আছে তুমি সি লিখবা, কিন্তু আর এর জায়গায় আর লিখবা না, আর এর জায়গায় এখন 3 লিখবা, কারণ এই আর এর জায়গায় 3 পাইছি, এই যে 3 লিখলাম। তারপর এ আছে, এ রইলো, 2 আছে, 2 রইলো, আর এর জায়গায় দিবা তুমি 3, দিলাম আমি 3। তারপর এক্স আছে, এক্সই রইলো, উপরে পাওয়ার আছে 10, দিলাম 10, মাইনাস আছে, দিলাম মাইনাস, আছে 3, দিলাম 3,
আর এর জায়গায় আমার বসাইতে হবে কত বলো তো 3, কারণ আর ইকুয়াল 3। ওকে, এখন তুমি ক্যালকুলেশনটা করো তো 5c3 এ টু দি পাওয়ার 3 দোকানে হবে 6, ভালো কথা। এই জায়গায় তুমি কী পাবা দেখো তো 10 থেকে 9 বিয়োগ করো, 3 থেকে 9, 10 থেকে 9 গেলে গা এই দেখো তুমি এক্স পায়ে গেছো। সুতরাং এক্স এর সহগটা কত বলো তো? সুতরাং এক্স এর সহগ ইকুয়াল হবে তোমার 5c3 ইন্টু এ টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে তোমার আনসার। কথা বোঝা গেল কিনা? হ্যাঁ, কথা তো বোঝা গেছে। তাহলে আসো আমরা আরও কিছু অঙ্ক সমাধান করব, ঠিক আছে? এখন আমরা আরও কিছু অঙ্ক সমাধান করব। এখন সমস্যা নং কত 2। এখন আমরা সমাধান করব সমস্যা নং 2। ওকে, তাহলে 2 নাম্বার সমস্যাটা কি শীট থেকে আমরা নিতেছি। দাঁড়াও, 2 নাম্বার সমস্যাটা আমি এখন বাহির করতেছি। দেখো 2x², দেখো একটু লক্ষ্য করো, আমি 2 নাম্বার সমস্যাটা একটু লিখবো। হ্যাঁ, একটু ধৈর্য ধরো। তাহলে সমস্যা নং 2, ভালো কথা। 2 নাম্বার সমস্যাটা হচ্ছে এরকম যে কি 2x², একটু লক্ষ্য করো যে 2x² মাইনাস 3/x পাওয়ার হচ্ছে কত 11। তোমাকে বলতেছে এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ বাহির করো। আগে x এর সহগ বলছিল না, এখন তোমাকে বলতেছে x টু দি পাওয়ার 10 এর সহগ কত, বা 10 এর সহগ কত, তোমাকে এইভাবে প্রশ্ন করলো। ঠিক আছে, বই পাওয়ার কোনো কারণ আছে কি? না, কোনো বই পাওয়ার কারণ নাই। দেখো আমরা সমাধান করতেছি, তুমি একটু লক্ষ্য করো, কোনো বইয়ের কোনো কারণ নাই। আমরা জানি, তুমি একটু লক্ষ্য করো আমি কি লিখি। দেখো আমরা জানি a প্লাস এক্স পাওয়ার n, এই সূত্রটা আমি আগেই লিখে নিচ্ছি। এত এর বিস্তৃতিতে কি পদ r প্লাস 1তম পদ ইকুয়াল আমরা কি জানি NCR জানি, এ টু দি পাওয়ার কি জানি n মাইনাস r জানি, এক্স টু দি পাওয়ার কি জানি r জানি। এখন আমার কার বিস্তৃতি করতে হবে? এর বিস্তৃতিতে এর সহগ বাহির করতে হবে। তাহলে 2x² মাইনাস 3/x পাওয়ার হচ্ছে কত বলো তো 11। কিন্তু তুমি দেখো এর সাহায্যে তুমি এর বিস্তৃতি করবা, কথা কি ঠিক কিনা? তুমি এটাকে ফোকাস করে এর কাজটা করবা, কথা কি ঠিক কিনা? হ্যাঁ, কথা ঠিক। কিন্তু দেখো এর চেহারার সাথে তো এর চেহারার মিল নাই, তাহলে তুমি কিভাবে একে ফোকাস করবা? তুমি এই জিনিসটাকে তখনই ফোকাস করতে পারবা যখন এর সাথে এর চেহারার মিল থাকবে। কিন্তু তুমি একে ফোকাস করে কাজ করবা, ভালো কথা, কিন্তু এর চেহারার সাথে তো এর চেহারার কোনো মিল নাই। কোথায় অমিল আছে? এই যে এর মাঝখানে প্লাস, তোমার মাঝখানে মাইনাস, এটাই অমিল আছে। তাহলে এটাই এখন কি করতে হবে? তাহলে এখন এর চেহারাটা পরিবর্তন করতে হবে, কিন্তু মানের পরিবর্তন করা যাবে না। জাস্ট এর চেহারাটা পরিবর্তন করে এর মতো গঠন করো, এবং এর মানটা যেন সেম থাকে। ওকে, তাহলে আসো আমরা একটু পরিবর্তন করে দেখাই। তাহলে বা আমি কি লিখতে পারি? দেখো একটু লক্ষ্য করো আমি কি করতেছি। 2x² আছে, রইলো, মাঝখানে প্লাস দিয়ে দিলাম, ভালো কথা। তাহলে এই মাইনাসটা কোথায় যাবে? এই মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে চলে যাবে, আর এই বাকি জিনিসটা লিখবো 3/x, ভালো কথা। এখন সেকেন্ড ব্র্যাকেট দিব, এবং তারপর পাওয়ার কত আছে 11 আছে। তুমি যদি একটু লক্ষ্য করো, এখন এর চেহারাটা হুবহু এর মতোই হয়েছে। কিভাবে ভাই? এই জায়গায় এ আছে, আমি এইটুকু জিনিসকে কল্পনা করলাম, কোনো সমস্যা আছে কিনা? এটাকে যদি আমি কল্পনা করি, কোনো সমস্যা আছে কিনা? না। মাঝখানে প্লাস আছে, আমারও প্লাস আছে, তাদের এক্স আছে, আমি এই সম্পূর্ণটুকু জিনিসকে এক্স কল্পনা করলাম, কোনো সমস্যা আছে কিনা? নাই। তাদের পাওয়ার n আছে, আমারও এটাকে আমি n কল্পনা করলাম, কোনো কি সমস্যা আছে কি না? না, সমস্যা নাই। তার মানে কি তাদের এ আছে, আমারও এ আছে, তাদের প্লাস আছে, আমারও প্লাস আছে, তাদের এক্স আছে, আমারও কিন্তু এক্স আছে, তাদের পাওয়ার n আছে, আমারও পাওয়ার n আছে, মানে কি 11 আছে। তাহলে কি আমি এর সাথে এর কম্পেয়ার করতে পারি কি না এখন? হ্যাঁ, এখন পারি। তাহলে আমি কি লিখতে পারি? আমরা লিখতে পারি এত এর বিস্তৃতিতে, আমি যে কাজগুলো করলাম এগুলো তোমাকে বোঝানোর সাথে করলাম, এগুলো তোমরা আবার করবা না। বিস্তৃতিতে কি পদ, এই পাশে জায়গা হবে না, এই পাশে লিখতেছি r প্লাস 1তম পদ ইকুয়াল আমরা কি লিখতে পারি? এখন এই সূত্রটাকে ফোকাস করে কাজ করব। n, আমার n মানে কত? আমার n মানে হচ্ছে 11, রাইট? আচ্ছা, NCR আর এর জায়গায় তো আরই থাকবে, ভালো কথা। তারপর হচ্ছে এ টু দি পাওয়ার, আমার এ কোনটা? আমার এ হচ্ছে 2x², এই যে 2x²টা হচ্ছে আমার এ টু দি পাওয়ার n মাইনাস r, n হচ্ছে আমার 11 মাইনাস হচ্ছে r, ভালো কথা। তারপর এক্স টু দি পাওয়ার, আচ্ছা এক্স কোনটা? আমার এক্স কোনটা বলো তো? তাদের এক্স তো এক্স, ভালো কথা। আমার এক্স হচ্ছে -3/x, এই দেখো -3/x, এটা হচ্ছে আমার আসলে এক্স, পাওয়ার কত আর দিতে হবে, দিলাম। এখন আসো তাহলে 11 CR, ভালো কথা।
এখন তুমি একটু লক্ষ্য করো, এটাকে আমি একটু ব্যঙ্গে লিখতে পারি। দেখো এই যে পাওয়ারটা আছে একটু ভালো করে বুঝবা, এই যে 2x² উপরে যে পাওয়ারটা আছে 11 মাইনাস আর, বলো তো এই পাওয়ারটা 2-র উপরে কি আসে না? হ্যাঁ আসে। এই পাওয়ারটা কি x² উপরে আসে না? হ্যাঁ আসে। তাহলে আমরা একটু আলাদা আলাদা লিখবো। 2-র উপরে আলাদা ওই পাওয়ারটা দিতেছি, দেখো 2-র উপরে পাওয়ারটা দিতেছি 11 মাইনাস কত আর, 11 মাইনাস আর। আবার x² উপরেও পাওয়ারটা আমি আলাদা আলাদাভাবে দিতেছি, কারণ এই পাওয়ারটা তো সবার উপরে আছে। তাহলে আলাদা করে দিলাম। কোনো সমস্যা আছে কি না? না, কোনো সমস্যা নাই। তুমি একটু লক্ষ্য করো, এই যে মাইনাস, তুমি একটু যদি লক্ষ্য করো, -3/x পাওয়ার হচ্ছে কত আর, ভালো কথা। এখন এই যে -3/x এটাকে যদি আমি দেখো কীভাবে লিখতে পারি, আমি এই জায়গায় একবারে লিখি। দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি। দেখো এই -3/xকে আমি এইভাবে লিখতে পারি। এই মাইনাসটাকে যদি আমি সরিয়ে নিই, -1 আকারে সরাইলাম, এই 3 উপরের মান, তাহলে 3টাকে আমি এইভাবে লিখতে পারি। এক্স নিচের মান, তার মানে কি এক্সটাকে আমি এইভাবে লিখতে পারি। দেখো তো মানের কোনো পরিবর্তন হয়েছে কি না। দেখো -1-এর সাথে গুণ করলে, -1-এর সাথে 3 গুণ করলে -3 হবে। দেখো -3 হবে। আর এক্স আগেও নিচে ছিল, এখনও কিন্তু নিচে আছে। মানের কি কোনো পরিবর্তন হয়েছে? আবার বলতেছি, -1-এর সাথে 3 গুণ করলে এই যে 3 হবে, এই -3 আছে, -3 হবে। আর এক্স আগেও নিচে ছিল, এখনও কিন্তু নিচে আছে। দেখো চেহারার পরিবর্তন হইতে পারে, মানে কি এটাকে টুকরা করছি, কিন্তু আসলে গুণ করলে কিন্তু এটাই দাঁড়াইতেছে। ঠিক আছে, জাস্ট টুকরা করছি। কয়টা টুকরা করলাম? 3টা টুকরা করলাম। কয়টা টুকরা করলাম? 3টা টুকরা করলাম। এর আগে একটা কথা বলছিলাম, এই জিনিসটাকে যদি তুমি 1 কোটি টুকরাও করো, প্রত্যেকটা টুকরোর উপরে এই পাওয়ারটা দিতে হবে। তার মানে কি এর উপরেও পাওয়ার আর দিতে হবে, এর উপরেও পাওয়ার আর দিতে হবে, এর উপরেও পাওয়ার আর দিতে হবে। এই কথাগুলা বুঝতে হবে এবং মানতে হবে। বুঝছো? তাহলে 2-র উপরে পাওয়ার কত আছে? যা আছে তাই, 11 মাইনাস আর, ভালো কথা। আর এই জায়গায় দেখো এক্স আছে, এক্স রইলো, এই পাওয়ারে গুণ করো। এই 2-র সাথে 11 গুণ করলে 11 দোকানে হবে 22, মাইনাস আর এর সাথে 2 গুণ করলে হবে 2 আর, এটাও খুব সুন্দর। -1 আছে, খুব ভালো কথা। উপরে একটা আর আছে, আরও ভালো কথা। 3 আছে, খুব সুন্দর। উপরে আর আছে, খুব ভালো। তাহলে 1/xকে আমি লিখতে পারি এক্স ইনভার্স, এবং তার উপরে পাওয়ার কি আছে? আর আছে। তাহলে আমি এটাকে আরেকটু সুন্দর করে লিখে ভেঙে ভেঙে কিন্তু করাচ্ছি, কোনো ধরনের অলসতা করতেছি না কিন্তু। হ্যাঁ, তোমাদেরকে ভেঙে ভেঙেই করাচ্ছি। x⁻22 মাইনাস হচ্ছে 2 আর, ভালো কথা। -1 তার উপরে পাওয়ার আছে আর, ভালো কথা। 3-র উপরে পাওয়ার আর আছে, এটাও ভালো কথা। এখন এক্স আছে, এক্স রইল। -1 হচ্ছে পাওয়ার, তার সাথে আর পাওয়ার গুণ করলে হবে মাইনাসের আর, খুব সুন্দর কথা। তাহলে আমরা এখন কি লিখতে পারি? দেখো এখন সংখ্যাগুলোকে একসাথে করে ফেলি। মানে কি এটা আগে লিখলাম, তারপর হচ্ছে 2 আছে, 11 মাইনাস আর আছে, ওকে, ভালো কথা। তারপর এই -1টাকে একটু আগে লিখতেছি, কোনো সমস্যা আছে কি না? কোনো সমস্যা না, একই তো কথা। তারপর এই 3টাকে এখন লিখলাম, মানে সংখ্যাগুলোকে এক পাশে রাখলাম আর কি। আর এক্সগুলোকে হিসাব করি এখন। এটা বেস, এটা বেস, উপরেরটা পাওয়ার, যেহেতু বেসগুলো সেম আছে, আমরা একটা বেস কমন নিব, এবং তারা যেহেতু গুণ আকারে আছে, তাহলে সূচকের নিয়মে উপরে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে কি 22 মাইনাস হবে 2 আর, এবং এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা যোগ হবে। এই বেস সেম আছে, একটা বেস কমন নিলাম, এই পাওয়ারের সাথে তাহলে এই পাওয়ার যোগ হবে, যেহেতু তারা গুণ আকারে আছে। তাহলে এই পাওয়ারটা লিখলাম, তার সাথে যোগ হবে এই পাওয়ারটা, তার মানে কি প্লাস মাইনাস, এই যে প্লাস এই পাওয়ারটা যোগ করলাম। ওকে, আচ্ছা। তাহলে এখন কি পাচ্ছি? 11 পাচ্ছি, 11 সি আর 2, তার উপরে পাওয়ার হচ্ছে 11 মাইনাস হচ্ছে আর, আর -1 তার উপরে পাওয়ার হচ্ছে আর, 3-র উপরে পাওয়ার হচ্ছে আর, আর এক্স আছে, এক্স রইল। এই জায়গায় ক্যালকুলেশন করলে 22 মাইনাস হয়ে যাবে 2 আর, মাইনাস হয়ে যাবে আর। ঘটনাটা এমন হবে কি না? হ্যাঁ, 100 বার এমন হবে। তাহলে 11 সি আর, ভালো কথা। 2-র উপরে পাওয়ার আছে কত? 11 মাইনাস আর, এটাও খুব সুন্দর কথা। -1-এর উপরে পাওয়ার আছে আর, আরও সুন্দর। 3-র উপরে পাওয়ার আছে আর, আরও সুন্দর। আর এক্সের উপরে পাওয়ারটা কত হবে? 22 মাইনাস হয়ে যাবে 3 আর। ওকে, এই হচ্ছে ঘটনাটা। আমার মোটামুটি কাজ এই পর্যন্ত শেষ। এটা কি পদ? এটা আমার r+1তম পদ। এই দেখো আমরা কিন্তু r+1তম পদকেই কাজ করে এই কাজটা করছি। দেখো r+1তম পদ সমান লিখছি, এবং এটাকে কাজ করতে করতে এই পর্যন্ত আসে। এই পদটা কি আসলে r+1তম পদ, এই ঠিক না? না ভুল লিখলাম? কি ভুল লিখলাম না কিন্তু। ওকে, আচ্ছা, ভালো কথা। এখন তোমাকে বলছে x⁻10 এর সহগ নির্ণয় করো। x⁻10 এর সহগ নির্ণয় করতে হবে। প্রশ্ন হলো, এই জায়গায় কি x⁻10 আছে? বলো তো। এক্স আছে, কিন্তু আসলে কি x⁻10 আছে? না। যদি x⁻10 এর সহগ নির্ণয় করতে হচ্ছে, মনে করো x⁻10 আছে, তার সাথে মনে করো কি আছে? মনে করো 2 মনে করো কি আছে? মনে করো 4 আছে, কথার কথা। তোমাকে যদি প্রশ্ন করা হয়, বলো তো এই জায়গায় x⁻10 এর সহগ কত? এই 4
ঠিক না? এক্স টু দি পাওয়ার 10 আছে এবং তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে তার সহগ, কিন্তু এই জায়গায় তো এক্স টু দি পাওয়ার 10ই নাই। যদি এক্স টু দি পাওয়ার 10 থাকতো এবং তার সাথে যেটা থাকতো সেটা হচ্ছে তার সহগ, ভালো কথা, কিন্তু এই জায়গায় তো এক্স টু দি পাওয়ার 10 নাই। তাহলে তুমি এই জায়গায় এক্স টু দি পাওয়ার 10 এর সহগ কোথা থেকে পাও? তাহলে আমি যদি এখন একটু লক্ষ্য করো, আমি তোমাকে বুঝাই, আমি যদি এখন এক্স টু দি পাওয়ার 10 এর সহগ বাহির করতে চাই, তাহলে এই জায়গায় আমার কী করতে হবে? এক্স টু দি পাওয়ার 10 আনতে হবে। তাহলে কীভাবে আনবো? এইগুলো কিন্তু আমরা জানি, একটু আগে করছি। তাহলে আমি কী লিখতে পারি? আর প্লাস ওয়ানতম পদে এক্স টু দি পাওয়ার 10 থাকবে। কোন শর্তে থাকবে বলো তো? কোন শর্তে থাকবে? এই যে এই এক্সের উপরে পাওয়ার 10 থাকবে কোন শর্তে? যদি এর পরিবর্তে 10 হয়, অর্থাৎ 22 মাইনাস 3r ইকুয়াল যদি 10 হয়, মানে কি এইটা সমান যদি আমি 10 বসাতে পারতাম, মানে এইটা সমান যদি আমি এই জায়গায় 10 বসাইতে পারতাম, এক্সের উপরে 10 বসাইতে পারতাম, তাহলেই তো আমার এক্স টু দি পাওয়ার 10 হইতো এবং তার সহগ আমি লিখে ফেলতাম, ঠিক না? তাহলে এই হচ্ছে ঘটনাটা। তার মানে কি এক্স টু দি পাওয়ার 10 এই পদে থাকবে কোন সত্ত্বে? যদি এইটুকুর পরিবর্তে আমি 10 লিখতে পারতাম। তাহলে সত্যটা হচ্ছে এমন যে থাকবে যদি 22 মাইনাস 3r ইকুয়াল যদি 10 হয়, তাহলে কিন্তু এই জায়গায় এক্স টু দি পাওয়ার 10 থাকবে। দেখো একটু লক্ষ্য করো, মাইনাস 3r রইলো, 10 আছে রইলো, 22কে অপর পাশে ট্রান্সফার করলে মাইনাসের 22 হবে, এই পাশে প্লাস অপর পাশে গেলে মাইনাস, তাহলে মাইনাস 3r রইলো, এই জায়গায় হবে মাইনাসের 12, এটা ক্যান্সেল। তুমি এই জায়গায় ক্যালকুলেশন করলে আর এর মান কত পাবা? আর এর মান পাবা 4। আর এর মান কত হবে? 4। তাহলে দেখো এই পদটা কেমন পদ? আর প্লাস অন্তম পদ। তাহলে আর এর মান তো এখন পায়ে গেছি, তাহলে 4 পায়ে গেছি, তাহলে প্রত্যেক আর এর জায়গায় আমার কি বসানো উচিত? এই 4 বসানো উচিত। তাহলে আমি এরকম লিখবো, সুতরাং আর প্লাস 1 বা আমরা লিখবো 4 প্লাস 1, মানে কি 4 কীভাবে লিখলাম? এই আর এর মান 4 বিদায় আর এর জায়গায় 4 লিখলাম। এততম পদ ইকুয়াল আমরা কি লিখতে পারি? দেখো এই পদটাকে কপি করো, 11 আছে ভালো কথা, সি আছে সি, এই আর এর জায়গায় এখন 4 বসাবা, 2 আছে ভালো কথা, উপরে 11 আছে পাওয়ার ভালো কথা, মাইনাস আর আছে না, আর এর জায়গায় 4, আর এর জায়গায় মাইনাস 1 আছে না, ভালো কথা, তার উপরে পাওয়ার আর আছে, তার মানে কি 4। এখন হচ্ছে 3 আছে, তার উপরে পাওয়ার কত আছে? আর আছে, তার মানে কি 4। এখন তুমি একটু লক্ষ্য করো, এক্স আছে, এক্স ভালো কথা, 22 আছে, এটাও ভালো কথা, 3 আছে, এটাও খুব সুন্দর কথা, আর এর জায়গায় বসাবা 4। তাহলে এখন তুমি একটু চিন্তা করো, তাহলে দেখো 11c4 আর 2 উপরে পাওয়ার হবে কত? 7 হবে। আর হচ্ছে এই দেখো আরেকটা কথা মনে রাখবা, এই মাইনাসের উপরে পাওয়ারটা জোড় সংখ্যা, তার মানে কি মাইনাস আউট হয়ে যাবে, আর ওয়ানের উপরে পাওয়ার যাই হোক না কেন তার মান কিন্তু 1ই। তাহলে এই জায়গায় 1 কি লিখার দরকার আছে? লিখার দরকার নাই। আর 3 উপরে পাওয়ার আছে 4, ওকে ভালো কথা। এই জায়গায় ক্যালকুলেশন করলে তুমি এক্স টু দি পাওয়ার 10 পাবা, 22 থেকে 12 গেলে 10 থাকে, এই দেখো এক্স টু দি পাওয়ার 10 কিন্তু চলে আসছে। তার মানে কি এক্স টু দি পাওয়ার 10 এর সাথে যা আছে, মানে কি এইটুকু হচ্ছে তার সহগ। এই এক্স টু দি পাওয়ার 10 এর সাথে যারা থাকবে এটা হচ্ছে তার সহগ। তাহলে কি আমি বলতে পারবো না এখন? বলতে পারবো না এক্স টু দি পাওয়ার 10 এর সহগ কত? তাহলে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ হচ্ছে তোমার আসলে 11c হচ্ছে 4, আর হচ্ছে 2 পাওয়ার 7 ইন্টু হচ্ছে 3 পাওয়ার 4, এটা হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 10 এর সহগ। কথা বোঝা গেল? তাহলে এই হচ্ছে ঘটনাটা। এবং এক্স বর্জিত পদও কিন্তু এইভাবেই হবে, এক্স বর্জিত পদও কিন্তু সেম ফর্মুলা, সেমভাবে হবে, এক্স বর্জিত পদও কিন্তু এইভাবে হবে। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি এক্স বর্জিত পদের জাস্ট একটা ম্যাথ দেখায় ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করে দেবো, হ্যাঁ, বা ক্লাসটা আজকের মতো এখানে শেষ করে দেবো, হ্যাঁ। ভিডিওটা নতুবা লং হয়ে যাবে, ঠিক আছে, বেশি লং হয়ে যাবে, অলরেডি 1 ঘন্টা 42 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আসো আমি জাস্ট টাইপ নাম্বার কত? টাইপ নাম্বার এখন 2, আমরা টাইপ 2 আমরা দেখবো এক্স বর্জিত পদ নির্ণয়, ঠিক না? এক্স বর্জিত পদের মান নির্ণয় আমরা দেখবো। এখন টাইপ 2 আমরা কি দেখব? টাইপ 2 এ দেখবো এক্স বর্জিত পদের কি নির্ণয়? পদের মান নির্ণয়, ঠিক না? এক্স বর্জিত পদের কি নির্ণয়? মান নির্ণয়, এটা আমরা দেখবো টাইপ 2। এটা টাইপ 2তে হচ্ছে এইটা, ঠিক না? রচনামূলক বা সংক্ষিপ্তের জন্য টাইপ 2তে হচ্ছে এইটা, এই নিয়ম, ওকে। তাহলে আসলে এই নিয়মটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমি একটা অঙ্ক তো অবশ্যই নিতে হবে। তাহলে আসো একটা সমস্যা নিতেছি, এই সমস্যাটা সমাধান করেই আমরা কি করে দেবো বলো তো? আমরা কিন্তু এই ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে। সমস্যাটা হচ্ছে এরকম, দেখো 2x², আমি আগেই বলছিলাম যে এই এক্সের সহগ যে নির্ণয় করছিলাম এরকমই, এই টাইপটা এরকমই। তাহলে 1/2x³, এই যে 2x³ পাওয়ার হচ্ছে মনে করো 10, ভালো কথা। তোমাকে বলতেছে এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান নির্ণয় করো। এক্স বর্জিত বা এক্স মুক্ত, তুমি যাই বলে, এক্স বর্জিত বা এক্স মুক্ত পদের মান কত?
মান কত তোমাকে প্রশ্নটা এইভাবে করা হচ্ছে। ওকে, তাহলে আসো সমাধান করব আমরা। আসো আমরা সমাধান করব। কি সমাধান করব? আমরা প্রথমে একটা সূত্র লিখে নিব, যে সূত্রটা আমরা বারবার লিখি। সূত্র হচ্ছে, আমরা জানি a প্লাস এক্স পাওয়ার n এর বিস্তৃতিতে কি জানি আর প্লাস 1তম পদ সমান আমরা কি জানি বলো তো, এনসি আর জানি, এ টু দি পাওয়ার n মাইনাস আর জানি, এক্স টু দি পাওয়ার আর জানি। ওকে, এখন আমরা কার বিস্তৃতি করতে চাই? এর বিস্তৃতি করতে চাই। তাহলে 2x স্কোয়ার মাইনাস আছে 1/2x³ আর পাওয়ার আছে কত 10। এখন দেখো তো একে ফোকাস করে কিন্তু এর কাজটা করব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এর চেহারার সাথে এর চেহারার মিল নাই। প্রশ্নটা হচ্ছে কোথায় মিল আছে? এদের মাঝখানে প্লাস আর এদের মাঝখানে মাইনাস, এটাই সমস্যা হচ্ছে এটাই। তাহলে আমরা এর চেহারাটা এর মতো করে গঠন করব, কিন্তু এর মানের কোনো পরিবর্তন করব না। তোমরা একটু লক্ষ্য করো, সেকেন্ড ব্র্যাকেট আগিয়ে দিয়ে দিলাম। এই যে 2x স্কোয়ার আছে, এই 2x স্কোয়ারটা লিখলাম, মাঝখানে প্লাস দিলাম। তাহলে এই মাইনাসটা কোথায় যাবে? মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে যাবে। আর বাকিটুকু জিনিস লিখো 1/2x³। ওকে, ভালো কথা। হোল সেকেন্ড ব্র্যাকেট দাও, তারপর পাওয়ারটা দাও। তুমি এই জায়গায় ক্যালকুলেশন করে দেখো, আসলে এইটার এটা একই জিনিস, কারণ এই প্লাসে মাইনাসে কিন্তু আসলে মাইনাসে হবে। কিন্তু এখন চেহারাটার পরিবর্তন করলাম, কিন্তু মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এবং এই চেহারাটা কিন্তু আসলে এর মতো করে হয়েছে। কিভাবে হয়েছে? বা সূত্রে এ আছে, আমারও কিন্তু এ আছে। এইটুকু জিনিসকে আমরা কি কল্পনা করব? এইটুকু জিনিসকে কিন্তু আমি এ কল্পনা করলাম। আর তাদের সূত্রে প্লাস আছে, আমারও প্লাস আছে। তাদের এক্স আছে, আমারও এক্স আছে। এই সম্পূর্ণটুকু জিনিসকে আমি কি কল্পনা করব? এক্স কল্পনা করব। তাদের পাওয়ার এন আছে, আমারও কিন্তু এন আছে। ঠিক আছে, মানে আমার দোষ আছে আর কি, এটাই তো পাওয়ার। ওকে, তাহলে এর বিস্তৃতিতে আমরা কি করব বলো তো? এর বিস্তৃতিতে আমরা আর প্লাস অন্তম পদ লিখবো। হ্যাঁ, আমি এই পাশে জায়গা শর্ট হবে, এই পাশে লিখতেছি আর প্লাস 1তম পদ ইকুয়াল এন। সূত্রে আছে এন, আমারও এন আছে। আমার এন হচ্ছে 10 CR এ টু দি পাওয়ার। আমার এ কোনটা? আমার তাদের সূত্রে এ আছে বিধায় এই জায়গায় এ হয়েছে, আমার সূত্রে এ হচ্ছে 2x স্কোয়ার। ভালো কথা। এ টু দি পাওয়ার n মাইনাস আর, এন হচ্ছে আমার 10 মাইনাস হবে আর এক্স টু দি পাওয়ার আর। তাদের সূত্রে এক্স আছে বিধায় ওরা এই জায়গায় এক্স লিখছে, কিন্তু আমার এক্সটা হচ্ছে কি বলতো? -1/2x³। এই টোটাল জিনিসটা হচ্ছে আমার এক্স, তার উপরে পাওয়ার দিতে হবে আর, দিলাম। তারপর দেখো 10 CR আছে রইল। এখন তুমি একটু লক্ষ্য করো, এই জিনিসটাকে একটু ভেঙে লিখি। এই 2-র উপরে ওই পাওয়ারটা আছে, এক্স স্কোয়ারের উপরেও কিন্তু এই পাওয়ারটা আছে। তাহলে 2-র উপরে আমি আলাদাভাবে যদি দেই যে 10 মাইনাস আর এক্স স্কোয়ারের উপরে যদি আমি আলাদাভাবে দেই, তাহলে 10 মাইনাস হচ্ছে আর। কোনো সমস্যা আছে কি না? না, কোনো সমস্যা নাই। এদেরকে গুণ করে দেখো, এটাই হবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনাটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখন এইটুকু জিনিসকে আমরা টুকরা করতে পারি, এই মাইনাসটাকে সরাই নিতে পারি, -1 আকারে সরাইতে পারি কি না? হ্যাঁ, পারি। আর দেখো এই 2 কিন্তু নিচের মান, তার মানে কি 2টাকে এখন 1/2 এভাবে লিখতে হবে, নিচের মান বিদায়। আর x³ কিন্তু নিচের মান, তার মানে কি এটাকে 1/x³ এভাবে লিখতে হবে। কথা বুঝছো কিনা? এবং প্রত্যেকটা টুকরার উপরে কোন পাওয়ারটা দিতে হবে? এই পাওয়ারটা দিতে হবে, কারণ এই পাওয়ারটা কিন্তু এই জিনিসটাকে 1 কোটি টুকরা করলেও, তুমি এই জিনিসটাকে যদি 1 কোটি টুকরাও করো, তাহলে 1 কোটি টুকরার উপরেই এই পাওয়ারটা দিতে হবে। তার মানে কি এর উপরে পাওয়ার আর দিতে হবে, এর উপরে পাওয়ার আর দিতে হবে, এর উপরে পাওয়ার আর দিতে হবে। কথা বোঝা গেল কিনা? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ওকে, তাহলে 10 CR আছে রইল। আর 2-র উপরে পাওয়ার কত আছে বলো তো? 10 মাইনাস আর আছে। খুব ভালো কথা। এই জায়গায় ক্যালকুলেশন করলে এক্স তো এক্সে রইল, পাওয়ারে গুণ করো, তাহলে 10 দোকানে হবে 20, মানে 10 দোকানে হবে 20, মাইনাস এই যে -2 এর সাথে আর গুণ করলে হবে 2r, এটাও সুন্দর কথা। আর -1-এর উপরে পাওয়ার আর আছে, এটাও খুব সুন্দর কথা। আর 1/2কে আমি কি লিখতে পারি? 2 পাওয়ার হচ্ছে -1, মানে কি 2 ইনভার্স লিখতে পারি, উপরে পাওয়ার আর আছে। ভালো কথা, ভালো কথা। আর 1/x³ কি লিখতে পারি? x ইনভার্স 3 লিখতে পারি, তার উপরে পাওয়ার আর আছে। ভালো কথা। এই ইনভার্সগুলো কিন্তু শুরুতেই বুঝাইছিলাম যে কীভাবে কী লিখতে পারি। ওকে, তাহলে 10 CR। ওকে, ভালো কথা। 2-র উপরে পাওয়ার আছে 10 মাইনাস আর, এটাও খুব সুন্দর কথা। আর হচ্ছে এক্সের উপরে পাওয়ার আছে কত? 20 - 2r, এটাও আরও ভালো কথা। -1 আছে, এটা তো আরও সুন্দর। আর হচ্ছে দেখো 2 আছে, ভালো কথা। এই যে -1-এর সাথে আর গুণ করলে, মানে পাওয়ারে গুণ করলে এই জায়গায় মাইনাসে আর হবে, আরও ভালো। আর এক্স আছে, এক্স রইল, পাওয়ারে গুণ করো, -3-এর সাথে আর গুণ করলে -3 আর হবে, এটা আরও ভালো।
এখন আমরা কি করব, সংখ্যাগুলোকে এক পাশে নেব, অর্থাৎ 10c আর এটাকে রাখলাম, 2 উপরে পাওয়ার আছে 10 মাইনাস আর, এটাও ভালো। আবার সংখ্যাগুলোকে একসাথে রাখতেছি, -1 তার উপরে পাওয়ার আর আছে, এটা আরও সুন্দর। 2 উপরে পাওয়ার মাইনাস আর আছে, এটা আরও সুন্দর। এখন এক্সের হিসাবটা করো, দেখো এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস, দেখো বেস কিন্তু সেম আছে, হ্যাঁ সেম আছে, এবং তারা কিন্তু গুণ আকারে আছে। তাহলে উপরে পাওয়ারগুলো যোগ হবে, মানে কি এই পাওয়ারটা, মানে কি এই পাওয়ারটা আর এই পাওয়ারটা কী হবে, যোগ হবে। তাহলে কি 20 মাইনাস হচ্ছে 2r যোগ হবে -3r। ওকে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে তোমার 10c আর, তারপর লিখতে পারি 2 পাওয়ার হচ্ছে 10 মাইনাস আর, তারপর হচ্ছে -1 তার উপরে পাওয়ার হচ্ছে কি বলতো আর, তারপরে 2 উপরে পাওয়ার হচ্ছে মাইনাসের আর, তারপর এক্স আছে, এই জায়গায় ক্যালকুলেশন করলে 20 মাইনাস 2r মাইনাস হয়ে যাবে 3r, এরকম ঘটনাটা ঘটবে। তাহলে আরেকটু সুন্দর করে যে লিখি, তাহলে 10c আর 2 উপরে পাওয়ার যা আছে তাই 10 মাইনাস আর, আর -1 আছে, তার উপরে পাওয়ার আর আছে, এটাই থাকবে। 2 উপরে পাওয়ার মাইনাস আর আছে, এটাই থাকবে। এই জায়গায় ক্যালকুলেশন করলে হবে তোমার 20 মাইনাস হচ্ছে তোমার 5r। ওকে, এই হচ্ছে ঘটনাটা। এটা কি পদ, এটা আমার r+1তম পদ, r+1তম পদ, ঠিক কিনা? এই দেখো r+1তম পদ সমানিত এটা লিখছিলাম এবং এটাকে কাজ করে করে তো এই জায়গায় আইসি, তার মানে এই r+1তম পদই তো আসলে এই পদটা, তাহলে এটা হচ্ছে r+1তম পদ। কথা কি ঠিক আছে কিনা? হ্যাঁ, কথা ঠিক আছে। এখন আমাকে কি বলছে, তোমাকে এটা বুঝতে হবে। আমাকে বলছে x বর্জিত পদের মান বাহির করো। x বর্জিত মানে কি, যে পদে x নাই। x বর্জিত কথাটার মানে হচ্ছে যে পদে x নাই, এমন একটা পদের মান বাহির করতে হবে যে পদে x নাই। তাহলে দেখো এই পদে তো এক্স আছে, তাহলে এই পদের মানটা আমি কীভাবে বাহির করবো, মানে কি এক্স বর্জিত পদের মান আমি কীভাবে বাহির করব? এই পদে তো অলরেডি এক্স আছে, আমার তো এমন একটা পদের মান বাহির করতে হবে যে পদে এক্স নাই, কিন্তু এই পদে তো এক্স আছে। তার মানে কি, তার মানে আমি যদি এক্স বর্জিত পদের মান বাহির করতে চাই, তাহলে অবশ্যই এই এক্সটাকে আউট করে দিতে হবে। আবার বলতেছি তোমাকে, আমি কথাটা আবার বলতেছি, এক্স বর্জিত পদের মান বাহির করতে বলছে, হ্যাঁ ভালো কথা, মানে যে পদে এক্স থাকবে না এমন একটা পদের মান বাহির করো। কিন্তু এই পদের মানটা আমি কীভাবে বাহির করবো? এই পদের মান তো বাহির করলে হচ্ছে না, কারণ এই পদে তো অলরেডি এক্স আছে। আমার তো এক্স বর্জিত পদের মান বাহির করতে হবে, কিন্তু এই পদে তো এক্স আছে। তাহলে এই পদটা এক্স বর্জিত হবে কোন সত্যে? যদি এই পদ থেকে যদি আমি এক্সটা আউট করে দিতে পারি, তাহলে তো এক্স বর্জিত পদ হবে এটা, তখন তার মান বাহির করব, ভালো কথা। কিন্তু এই পদ থেকে এক্সটা আমি কীভাবে আউট করব, এটা হচ্ছে কথা। হ্যাঁ, এক্সটা আউট হয়ে যাবে। তোমরা কি জানো কোনো কিছুর উপরে পাওয়ার 0 হইলে তার মান 1 হয়? এটা কি তোমরা জানো? হ্যাঁ জানো। তার মানে কি এইটুকু জিনিসের সমান যদি 0 হয়, মানে কি এক্সের উপরে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা সমান যদি 0 হইতো, মানে কি এক্সের উপরে পাওয়ার যদি 0, এইটুকু সমান যদি 0 হয়, তাহলেই তো আমি এক্সের উপরে পাওয়ারটা 0 বসাতে পারি, তখন আমার এই জায়গায় 1 চলে আসবে, আর 1 চলে আসা মানে কি এক্স আউট হয়ে যাওয়া, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এইটুকু সমান যদি 0 হয়, তাহলে আসলে এই জায়গা থেকে এক্স আউট হবে, এটা এক্স বর্জিত পদ হবে, তখন এই পদের মান বাহির করে দেখা দিব। এই হচ্ছে কথা। তাহলে আমার টার্গেট হচ্ছে এরকম। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি r+1তম পদটি এক্স বর্জিত হবে। এই পদটি এক্স বর্জিত হবে, এক্স বর্জিত হবে যদি 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 কি, এই যে এক্সের উপরে পাওয়ারটা কত আছে, 20 মাইনাস 5 আর আছে না? হ্যাঁ, যদি এর সমান 0 হয় তাহলেই হবে। তাহলে -5r ইকুয়াল আমরা লিখতে পারি 20কে পাশে নিলে -20, তাহলে মাইনাস মাইনাস কাটা। আমি যদি এই জায়গায় ক্যালকুলেশন করি, তাহলে আর এর মান পাবো কত, 4, কারণ 5 এই পাশে নেও, 5 যদি এই পাশে নেও, তাহলে এই দেখো এই পাশে আর এর সাথে গুণ আছে, অপর পাশে গেলে ভাগ হবে, 5 দ্বারা 20কে ভাগ করলে 4 হয়, বুঝছো? তাহলে আমি সুতরাং এখন আমি কী লিখতে পারি বলো তো? সুতরাং r+1, বা আমি লিখতে পারি, এখন তো আর এর মান পাইছি 4, তাহলে আরের জায়গায় 4 বসাই, তার মানে কি 4+1তম পদ সমান আমরা কি লিখতে পারি? একটু লক্ষ্য করো, এই 10 আসছিল, 10 দিলাম, সি আসছিল, সি দিলাম, কিন্তু আর এর জায়গায় এখন 4 দিব, কারণ আর এর মান 4 পাইছি। আর 2 আছে, 2 রইল, উপরে 10 আছে, 10 রইল, মাইনাস আর এর জায়গায় দিবা 4, ভালো কথা। -1 আছে রইল, আর আছে পাওয়ার, তাহলে আর এর জায়গায় দিবা 4, আর 2 আছে, ওকে ভালো কথা। এবং এই যে উপরে মাইনাস আছে, মাইনাসটা দেও, আরের জায়গায় দেও 4, আরের জায়গায় দেও 4, আর এই জায়গায় আছে তোমার এক্স, খুব ভালো কথা। 20 আছে, 20 দিলাম, মাইনাস আছে, মাইনাস দিলাম, 5 আছে, 5 দিলাম, এবং আরের জায়গায় কত দিবা বলো তো? আরের জায়গায় 4 দিবা, কথা বুঝছো? এই হচ্ছে ঘটনাটা। তাহলে 10c4 আছে, ভালো কথা। 2 উপরে পাওয়ার কত হবে? 6 হবে, ভালো কথা। আর মাইনাসের উপরে যেহেতু পাওয়ারটা জোড় সংখ্যা, মাইনাস আউট হয়ে যাবে, আর 1-এর উপরে পাওয়ার যাই হোক না কেন তার মান 1 হয়, 1 তো লেখার দরকার নাই, লিখলাম না। আর 2 পাওয়ার -4, এটাকে কীভাবে লেখা যায়? যে 2 ইনভার্স
বা 2^-4 এটাকে কীভাবে লেখা যায় 1/2^4 এইভাবে লেখা যায়। তাহলে আমি এইটুকু জিনিসকে 1/2^4 এইভাবে লিখলাম। ওকে, আর এই জায়গায় তুমি ক্যালকুলেশন করে দেখো x⁻0 হবে, কারণ 4×5 = 20 থেকে 20 গেলে 0, আর এইটুকু 0 মানে হচ্ছে এই জায়গায় 1 হয়ে যাবে। তার মানে কি x বর্জিত পদটা হবে এরকম 10c4 2^6 আর হচ্ছে 1/2 এরকম হবে। সুতরাং এটা কিন্তু তোমার x বর্জিত পদ, কারণ এই জায়গায় x⁻0 মানে হচ্ছে এই জায়গায় 1 হয়ে যাবে, আই মিন এটা x বর্জিত পদ। সুতরাং আমরা লিখতে পারি x বর্জিত পদ হচ্ছে এটা। এবং পদের মানটা কেমন? পদের মানটা হচ্ছে তোমার এইটা। এবং তুমি এটাকে আরেকটু সুন্দর করে ক্যালকুলেশন করে দিতে পারো। কীভাবে করবা বলো তো? এইগুলো পারো না? এই মনে করো এই 10c4 হিসাবটা কীভাবে করবা একটু লক্ষ্য করো। এই দেখো, প্রথমে আমি দেখো 10 দিলাম, তারপর শিফট দিলাম, তারপর বাঘ চিহ্নে চাপ দিবা, তাহলে c আসবে। 10c কত? 4, এই যে 4 দিলাম। এখন তার সাথে গুণ করবা 2^6, এই যে গুণ করতেছি 2^6 গুণ করলাম। এখন এই 2^4 দ্বারা তো ভাগ হবে, এটা তো নিচের মান, এগুলো তো উপরের মান, তাহলে এটা দ্বারা ভাগ হবে, 2^4 দ্বারা ভাগ হবে, তাহলে ভাগ হচ্ছে 2^4। তাহলে আমার মান পাচ্ছি হচ্ছে 840। কত পাচ্ছি? 840। এটা হচ্ছে তোমার আনসার, অথবা তুমি এই জায়গায় আনসার দিলেও নো প্রবলেম, অথবা তুমি এইভাবে ক্যালকুলেশন করে ফিনিশিং দিয়ে দিবা। ওকে, এই হচ্ছে ঘটনাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। এই হচ্ছে কথা। আর ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আর ম্যাথ সমাধান করা সম্ভব নয়। সবাই ভালো থাকবা।